আর একটা সিটি নেওয়া শুরু করে দিব, ঠিক আছে? তো পড়াশোনা করতে থাকো, পড়াশোনা করতে থাকো, কারণ সবকিছু খুব দ্রুত হয়ে যাবে। আমি বারবার বলতেছি। তো এখানে মোটামুটি দাগানোই আছে, ওই যে বললাম এই বইটা থেকে অনেকদিন পড়ানো হতে এগুলো অনেক কিছু দাগানোই আছে। আমরা এইটা নিয়ে আলোচনা করব, স্ট্রিমলাইন মোশন অ্যান্ড রেট অফ ফ্লো, এটা নিয়ে। অ্যান্ড দেন ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা নিয়ে। এটা বেশ ইম্পর্টেন্ট আর কি এটা। এরপরে বার্নওয়েলিস থিওরাম, এটা এই চ্যাপ্টারে বড় কোয়েশ্চেন আছে কেবলমাত্র দুইটা। একটা হচ্ছে বার্নওয়েলিস থিওরাম, একটা হচ্ছে স্টোকস থিওরাম। তার মানে আইদার এনি ওয়ান অফ দিস পরীক্ষায় আসবে, এটা তো আসলে মানে খুব অনুমিত ব্যাপার। সো এই জিনিসগুলা জানতে হবে। এটাও বার্নওয়েলিস থিওরামের আরেকটা প্রুফ, দুইটা প্রুফ আছে, আমরা যে কোনো একটা শিখবো। ম্যাথ গুলো অলরেডি দাগানো আছে এখানে, এটা লাগবে না, এটা আমাদের সিসিটি সিলেবাসে নাই, ট্রিপল সিলেবাসে ছিল, তখন পড়াইছিলাম সম্ভবত। সো এটা আমাদের লাগবে না, জাস্ট এই পেজে উপরেরটা লাগবে বলে এটা হয়তো চলে আসছে। এটাও লাগবে না। হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটাও আমাদের নাই, লাগবে না। ব্লোয়িং অফ রোপস, এটাও লাগবে না। মূলত এই ম্যাথটা দেওয়ার জন্য এই পেজটা হচ্ছে তোমার ছবি তোলা হয়েছে, ম্যাথগুলো যাতে নেওয়া হয়। সো টপিকস দেখা যাচ্ছে যে তোমার হাতে গোনা কয়েকটা। এখানে এই যে ভিসকসিটিটা আমাদের পড়তে হবে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এবং ভিসকসিটির সাথে রিলেটেড হচ্ছে তোমার স্টোকস ল, স্টোকস ল, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে এই হলো ঘটনা টোটাল, এরপরে আর তেমন কিছু নাই। তাহলে ঘুরে ফিরে আমাদের টপিকস হচ্ছে খুবই সীমিত। হ্যাঁ, আমি অ্যাজ আই ডিক্লেয়ার্ড শুরু থেকে ঠিক যতটুকু প্রয়োজন আমরা সেগুলোই পড়বো। তাহলে একটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা একটা টপিক, ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটাকে সি ইকুয়েশন বলে, যাই হোক এটা একটা টপিক। তারপরে দুই হচ্ছে তোমার বার্নওয়েলিস থিওরাম, আমরা এটাকে যদি বার্নওয়েলিস থিওরাম বি থিওরাম লিখি, ঠিক আছে, সংক্ষেপে ইয়ে করার জন্য যে আমাদের এখানে আসলে টোটাল টপিক, ইম্পর্টেন্ট টপিক কয়টা হলো। তিন হচ্ছে আমাদের ভিসকসিটি বলতে পারো, এটা সরি ভুল লিখছি, এখানে সি এখানে ভিসকসিটি। অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে আমাদের স্টোকস ল, আর কিছু ডেফিনিশন। তাহলে এই হলো তোমার আমাদের টোটাল আলোচ্য বিষয়। তার মানে যথারীতি মনে করো যে এই চ্যাপ্টারও আমরা দুইটা ক্লাসে শেষ করে দিব। আমরা হয়তো আজকে প্রথম দুটা টপিক ডিটেলস আলোচনা করব,
এন্ড পরের ক্লাসে আমাদের এই দুটো টপিক ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের দেখা গেলো যে তোমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে তোমরা এভাবে আসলে নিজেরাও প্রিপারেশন নিতে থাকো ডে বাই ডে। এখন আসো আমরা আলোচনা শুরু করি। তাহলে প্রথমে আমরা আসলে যখন আলোচনা করতে যাচ্ছি তখন এই যে ইন্ট্রোডাকশনে আমাদের একটা ফর্মুলা নিয়ে কথা বলছে, যেটা আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য একটা প্রয়োজন হবে। এই জন্য একটু দেখে রাখো যে P is equal to H rho G। এটা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। বেসিক্যালি এই হাইড্রো শব্দটা এটা হচ্ছে ওয়াটারের সিনোনিম। ঠিক আছে, ওয়াটার ওয়াটার বা ওয়াটার রিলেটেড, যেমন ওয়াটার ভ্যাপার হতে পারে। হুম, সেটাও স্টিম, স্টিম যেটা সেটা তো ওয়াটার ভ্যাপার। হ্যাঁ, সো এটা, সো ওইটার প্রেসারও এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার মিনস হচ্ছে প্রেসার অফ ওয়াটার। আর যদি তুমি ব্রড সেন্সে বলো তাইলে তুমি বলতে পারো যে প্রেসার অফ লিকুইড। ঠিক আছে, কারণ ওয়াটার তো নিজে লিকুইড হতে অনেক সময় লিকুইডের অন্য অন্য লিকুইডের প্রেসারকেও এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার P ইজ ইকুয়াল টু বলতেছে H রো জি, যেখানে H হচ্ছে ওই যে লিকুইড। ঠিক আছে, সেই লিকুইডের হাইট, অর্থাৎ কোন একটা কন্টেইনারে যদি লিকুইড থাকে, ঠিক আছে, তাহলে এটা তো একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আছে, তাই না? এরকম এই যে হাইটটা এটা হচ্ছে H। এখন এটা কন্টেনারের পরিবর্তে মনে করো তোমার কোনো রিভার পন্ড গুলোতেও থাকতে পারে, তো সেক্ষেত্রেও এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হয়। তো বেসিক্যালি হাইট H, রো হচ্ছে লিকুইডের ডেনসিটি। তো তাহলে আমরা এটা ওয়াটার হলে ওয়াটার ডেনসিটি, আর অন্যান্য লিকুইড হলে তার ডেনসিটি, এবং জি হচ্ছে ওই স্থানের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা আমরা এটা নিয়ে বিশেষ বিশদ কিছু এখানে পড়বো না, বাট এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো পাত্রে বা কোনো স্থানে যদি লিকুইড থাকে তাহলে তার প্রেসারকে আমরা ক্যালকুলেশন করি এইভাবে H রো জি দিয়ে। এটা একটা স্পেশাল রুলস, স্পেশাল ফর্মুলা ফর লিকুইড, অনলি ফর লিকুইড, তাই না? কারণ আমরা সলিডের জন্য কি জানি? আমরা সলিডের জন্য জানি ফোর্স পার ইউনিট এরিয়া, সেটা হচ্ছে প্রেসার। ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়াকে আমরা বলতেছি হচ্ছে প্রেসার, কিন্তু লিকুইডের জন্য আমরা বলতেছি এই H রো জি। ঠিক আছে, সেটা হাইট প্রোডাক্ট অফ ডেনসিটি প্রোডাক্ট অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন আমাদের এই ইকুয়েশন অফ কন্টিনিউটি বা অন্য কিছু আলোচনা করার জন্য আমাদের লিকুইডের মোশন বা রেট অফ ফ্লো সেটা নিয়ে একটু আমাদের জানতে হবে, আলোচনা করতে। তো আমরা ধরে নিচ্ছি তোমার এইটা একটা পাইপ। ঠিক আছে, এর মধ্যে দিয়ে
লিকুইড যাচ্ছে, এগুলো লিকুইড, ঠিক আছে, লিকুইড এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পাইপ। তো এই লিকুইডের ভ্যালোসিটি যদি ভি হয়, অর্থাৎ ভি ভ্যালোসিটিতে যদি লিকুইড ফ্লো করে, আর এ যদি হয় এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে, মানে পাইপের ভিতরের যে এরিয়া সেটাকেই তো আমরা এরিয়া অফ ক্রস সেকশন বলি, যেটা এ বি দিয়ে দেখানো আছে, তাই না? এই যে সার্কুলার যে পার্টটা, সেটার যে এরিয়া সেটাকে আমরা এরিয়া অফ ক্রস সেকশন বলছি। তাহলে সেটা যদি হয়, তাইলে বলতেছে যে তখন এই ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম, ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম is equal to length into area divided by t, ঠিক আছে? লেন্থ ইন্টু এরিয়া হলে কি হচ্ছে, তোমার ভলিউম হচ্ছে, আর যেহেতু পার ইউনিট টাইম সেটাকে তুমি টি দিয়ে ভাগ করছো। এখন এখন দেখো এইখানে তো মনে হচ্ছে একটু ভেজাল করে ফেলছে, এটা কি করলো, এটা তো দরকার ছিল না। বেসিক্যালি আমরা লেন্থ বাই টাইম যেটা, বা ডিস্টেন্স বাই টাইম, সেটাকেই তো আমরা ভ্যালোসিটি বলে থাকি, ঠিক আছে? তাহলে এই এল বাই টি যেটা, এটার পরিবর্তে কিন্তু আমরা ভ্যালোসিটি ভি লিখতে পারতেছি, আর এ তো তার সাথে প্রোডাক্ট ছিল। তো ও আচ্ছা, এখানে ওরা একই জিনিস তবে একটু কমপ্লেক্স করে করছে। আমরা ফর্মুলা জানি, সমবেগ হলে এস ইজ ইকুয়াল টু ভিটি। সেক্ষেত্রে ওরা যেহেতু এটা সেম ভ্যালোসিটিতে যাচ্ছে, সেহেতু লিখছে এল ইজ ইকুয়াল টু ভিটি। তারপরে উপরে ভিটি বসাইছে, নিচে টি ছিল, দুইটা কেটে দিয়ে তারপর ভি ক্রস এ আসছে। একই কথা ঘুরে ফিরে আর কি, ঠিক আছে? একটু কমপ্লেক্স করছে, সহজেই করতে পারতো, এল বাই টি এর পরিবর্তে ভি লিখে দিতে পারতাম আমরা। তো যাই হোক, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ওরা এই বেসিক্যালি এক্সপ্রেশনটা আসছে যে ভি ইন্টু এ, তার মানে এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ভ্যালোসিটি অফ ফ্লো। এটা হচ্ছে বেসিক্যালি ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম। এখন এইটা আমাদের দরকার কিসের জন্য, আমরা সেটা আসছি। প্রথমে আমরা এই ফর্মুলাটা দাঁড় করাইলাম, এখন আমরা বলছি যে the flow of liquid through a pipeline is said to be steady or streamline, ঠিক আছে, if at any given point the velocity of particle is constant। তাহলে আমরা বলছি যে এই যে ডিফাইন করতে যাচ্ছে আমরা স্ট্রিমলাইন মোশন আর স্টেডি ফ্লো, ঠিক আছে? তো আমরা এটাকে ডিফাইন করছি এভাবে যে the flow of liquid through a pipe is said to be steady or streamline if at any given point the velocity of the particle is constant। তার মানে সহজ কথায় বলা যায় যে যদি লাইনের মধ্যে, ফ্লোর মধ্যে সব জায়গায় সমানভাবে লিকুইডটা ফ্লো করতে থাকে, ঠিক আছে, একই ভ্যালোসিটিতে, তাহলে সেটাকে স্ট্রিমলাইন বলবো। এবং স্ট্রিমলাইন যখন মোশন হবে তখন সেইখানে তোমার আপার সারফেসের ভ্যালোসিটি সবচেয়ে বেশি হবে এবং লোয়ার সারফেসের ভ্যালোসিটি সর্বনিম্ন হবে, ঠিক আছে? এটা তোমরা অনেক সময় বলতে পারো যে ড্রেনে যখন পানি যায়, ঠিক আছে, ড্রেন দিয়ে, বড় কোনো ড্রেন দিয়ে যখন পানি যায় আস্তে আস্তে, সেটাকে আমরা স্ট্রিমলাইন ফ্লো বলতে পারি। বৃষ্টির পরে, অনেক বেশি বৃষ্টির পরে থেমে গেলে অনেকক্ষণ পরে যে পানিটা আস্তে আস্তে যায় সেটা,
কিন্তু যে বৃষ্টির সময় যে পানিটা যায় সেটা না, কারণ সেইখানে কিন্তু ভ্যালোসিটির অনেক তারতম্য থাকে। স্ট্রিমলাইন মোশন বোঝার আরো কিছু টেকনিক আছে, সেটা হলো মানে প্র্যাকটিক্যালি বোঝা, যে যদি স্ট্রিমলাইন মোশন যায় কোনো লিকুইডের, তাহলে মানে সেটা লোয়ার সারফেসে কোনো ভ্যালোসিটি থাকে না, অর্থাৎ সেখানে শ্যাওলা থাকুক অথবা বিভিন্ন ময়লা থাকুক, সেগুলো তার নিজ অবস্থানে অবস্থান করে, নড়াচড়া করে না। ঠিক আছে, তোমরা দেখবা যে ড্রেন দিয়ে যখন আস্তে আস্তে পানি যায় নিচে, কিন্তু শ্যাওলা টেওলা যা থাকার সবই থাকে, মুভ করে না তেমন একটা, তেমন একটা না, একদমই মুভ করে না। এইরকম হলে তখন সেটাকে তুমি স্ট্রিমলাইন মোশন বলবা। তাহলে আমরা বলছি যে ইট মিনস দ্যাট অল পার্টিকলস অফ দ্য লিকুইড পাসিং অ্যাক্রস দ্য পয়েন্ট হ্যাভ দ্য সেম ভেলোসিটি। তার মানে এটা বলতেছে যে পুরা ড্রেন বা পুরা পাইপ যদি হয়, হ্যাঁ, এর ভিতর দিয়ে যত পার্টিকেল যাচ্ছে যত জায়গায়, এখানেও যে ভেলোসিটি থাকবে এখানেও সেই ভেলোসিটি থাকবে, একই ভেলোসিটি থাকবে। এই জন্য তাহলে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে, তাই না? কন্ডিশন নাম্বার 1 হচ্ছে যে লিকুইডটা সমান এরিয়া অফ ক্রস সেকশন নিয়ে সব সময় ফ্লো করবে। এখন যদি পাইপটা এক সময় মোটা থাকে, এক সময় আস্তে আস্তে সরু হয়ে যায়, তাহলে কিন্তু আর এই স্ট্রিমলাইন মোশনটা বর্তমান থাকবে না। ঠিক আছে, কারণ হলো এইখানে লিকুইডটা যেভাবে আরামসে যেতে পারবে, এইখানে তখন পাইপ শুরু হওয়ার জন্য তার ভেলোসিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। তো যাই হোক, তাহলে আমরা যেটা বলছিলাম আর কি, যে তাহলে এটার কি হতে হবে, যে এরিয়া অফ ক্রস সেকশন সবসময় ইউনিফর্ম হতে হবে। ঠিক আছে, চেঞ্জ হওয়া যাবে না। এখন আসো যে তোমার এটার উল্টা যদি কোনো ফ্লো হয়, সেটাকে আমরা কি বলবো? অর্থাৎ যেটা স্থির না, ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, বা যেটাতে এই যে ক্যারিয়ারের পাইপের এরিয়া ক্রস সেকশন তোমার সেম না থাকে, অথবা এরিয়া পাইপ গুলোর তোমার ইয়ে থাকে, আহ উঁচু নিচু থাকে, তাই না? কারণ সেম পাইপও যদি হয়, কিন্তু তুমি যদি মনে করো যে পানিটা এরকম ফ্লো করতে করতে এইভাবে পড়ে, ন্যাচারালি তুমি বুঝতে পারতেছো যে যখন তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু কি হবে, এটা আর স্ট্রিম লাইন থাকবে না, কারণ উপর থেকে নিচের দিকে পড়ার সময় সে আরেকটা এক্সট্রা ভেলোসিটি প্রাপ্ত হবে, তাই না? তো তখন কিন্তু সেটার স্ট্রিম লাইন থাকবে না, তখন টার্বুলেন্ট হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা টার্বুলেন্ট বলবো যদি সেটার কি হয়, এরিয়া ক্রস সেকশন চেঞ্জ হয় অথবা হাইট চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মূল কথা হলো তার বিভিন্ন প্রান্তে লিকুইডের ভ্যালোসিটি যদি চেঞ্জ হয়ে যায়। তো লিকুইডের ভ্যালোসিটি চেঞ্জ হয়ে গেলে কি হবে, যে আগে যেমন বলছিলাম এক্সাম্পল আকারে, তাহলে তখন কি হবে, যে পানি লোয়ার সারফেস আপার সারফেসের মধ্যে কোনো ইয়ে থাকবে না, সামঞ্জস্যতা থাকবে না। দেখা যাবে যে নিচের ময়লা টয়লা উঠে যাবে, পানির সাথে মিশে যাবে, হ্যাঁ, বা সবকিছু ভেঙে চুরে নিয়ে যাবে, যে ব্যাপারটা, সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, তাহলে আমরা বলছি তোমার এটাকে আরেকবার ডিফাইন করছে এখানে স্ট্রিমলাইন কে, দ্য কন্ডিশন ফর স্ট্রিমলাইন মোশন ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ ফ্লো অফ লিকুইড. If the velocity does not exceed a certain limit,
কল্ড ক্রিটিক্যাল ভেলোসিটি, ঠিক আছে? এই ক্রিটিক্যাল ভেলোসিটির বেশি যদি না হয় কখনোই, তখন এই ফ্লোটাকে বলা হবে হচ্ছে তোমার স্ট্রিম লাইন। তারপর বলছে ইফ দ্য ভেলোসিটি ইজ হাইয়ার দেন দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি দেন দ্য মোশন ইজ সেড টু বি টার্বুলেন্ট। তাহলে ভেলোসিটি যদি এই ক্রিটিক্যাল ভেলোসিটির চাইতে হাইয়ার হয়ে যায়, তাহলে এটাকে টার্বুলেন্ট ভেলোসিটি বলা হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে এই ক্রিটিক্যাল ভেলোসিটি কনসেপ্টটা কি? এখন দেখো, যেটা তোমাদের আমি শুরুতে বললাম যে বৃষ্টির অনেক পরে যখন পানি যায়, তো একদম এই পানির ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, তাই না? এবং এক সময় থেমে যায়। কিন্তু ম্যাক্সিমাম যে অবস্থা থেকে ওই ধর্মটা সে ক্যারি করে, অর্থাৎ প্রত্যেক জায়গায় সমান বেগে চলতে থাকে, মানে এর আগ পর্যন্ত সে টার্বুলেন্ট ছিল, অর্থাৎ সে উপরে নিচে সবকিছুকে ভাসায় নিয়ে যাচ্ছিল বা মিশাই ফেলতেছিল। ঠিক যে ভ্যালোসিটিটা থেকে সে এই ধর্মটা ফিরে আসে, অর্থাৎ সে জাস্ট আপার সারফেসটা বয়ে যেতে থাকে, লোয়ার সারফেসের কোনো ভ্যালোসিটি থাকে না, এবং তখন যে সব সব ক্রস সেকশনে সমান বেগে চলতে থাকে, এটার ম্যাক্সিমাম যে মান সেটাই হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালোসিটি। এন্ড এর চাইতে কম হলেও স্ট্রিমলাইন হবে, একদম থেমে যাওয়ার এক পর্যন্ত স্ট্রিমলাইন থাকবে, কিন্তু ম্যাক্সিমাম হতে পারবে ওই ক্রিটিক্যাল ভ্যালোসিটিটা পর্যন্ত, ঠিক আছে? আর ক্রিটিক্যাল ভেলোসিটি এক্সিড করলেই তখন সেটাকে আমরা টার্বুলেন্ট মোশন বলবো আর কি, সেটা বলতেছি। তো আমরা রেনল্ড নাম্বারটা নিয়ে কিছু বলবো না, কারণ এটার একটা বিশদ বর্ণনা আছে। আমরা এখানে খুব শর্টকাট ডেসক্রিপশন দেওয়া আছে, আমি শর্টকাটটা যদি একটু বলতে পারি, তবে এটা আমাদের দরকার নাই। কারণ এখানে রেনল্ড নাম্বার আর বলতেছে এটা যদি লেস দেন 2000 হয়, হ্যাঁ, তাহলে এটাকে স্ট্রিমলাইন বলবে বা এটা ম্যাক্সিমাম নাম্বার বলবে। যেখানে তোমার রেনল্ড নাম্বারটা ক্যালকুলেশন করাই হচ্ছে এই ফর্মুলা দিয়ে, যে ভিই ইজ ইকুয়াল টু আর ইটা বাই রো ডি, ঠিক আছে? যেখানে রো হচ্ছে ডেনসিটি অফ লিকুইড, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য টিউব, অর্থাৎ টিউব বা পাইপ যাই হোক যেখান দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ লিকুইড। এখন ভিসকোসিটি তো আমরা এখনো পড়ি নাই, তো এই জন্য আমরা এটা নিয়ে এত বেশি কথা এখন বলতে চাচ্ছিলাম না, ঠিক আছে? তারপরেও এমনি দেখাই রাখলাম, ভিসকোসিটি আমরা যখন পড়বো তখন আসলে আমরা এই জিনিসটা নিয়ে একটু আবার রিটার্ন করে সেটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ইয়ে। তাহলে ভিইটা এখানে কি, ভিইটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটি, এখানে ভি না ভিসি বেসিক্যালি। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, ঠিক আছে? এই যে এটা, অর্থাৎ তাহলে এই তিনটা যেহেতু কনস্ট্যান্ট, তাই না? এই যে ভিসকোসিটি মান, রো, ডি, এগুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে রেনল্ড নাম্বারের মান যত বাড়বে ক্রিটিক্যাল ভেলোসিটির মান তত বাড়বে, অথবা উল্টাভাবে বলা যায় যে ক্রিটিক্যাল ভেলোসিটির মান যত বাড়বে রেনল্ড নাম্বার মান তত বাড়বে। পার্টিকুলার একটা লিকুইডের জন্য রেনল্ড নাম্বার যদি ফিক্সড হয়, তাহলে তার জন্য একটা নির্দিষ্ট স্কেপ ভেলোসিটি, সরি, ক্রিটিক্যাল ভেলোসিটি থাকবে, ঠিক আছে? এবং তখন সেই ক্রিটিক্যাল ভেলোসিটির কম হলে বা সমান হলে আমরা তাকে লিকুইডের ফ্লোটাকে স্ট্রিমলাইন মোশন বলবো, আর যদি বেশি হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টার। তো বলছে আরেকটু কথা, যে ইন কেস অফ টার্বুলেন্ট ফ্লো দ্য পাথ অফ দ্য পার্টিকেলস ডিউরিং দেয়ার মোশন ইজ জিগজ্যাগ। এটা তো হতেই পারে, আমি তো তোমাদের বললাম যে এই যে উঁচু নিচু হতে পারে, এখানে ক্রস সেকশন কম বেশি হতে পারে, এরা বললো জিগজ্যাগও হতে পারে, তাই না? জিগজ্যাগ হলেও কিন্তু এই ধাক্কা খাবে লিকুইড যেতে যেতে, তখন তার কি হবে, ভ্যালোসিটি চেঞ্জ হয়ে যাবে, এরকম তো হতেই পারে। এটা তো সহজেই বোঝা যায়, তাই না? আমরা সহজেই বুঝতে পারি যে লিকুইড গুলো এভাবে যেতে গেলেও কিন্তু ধাক্কা খাবে এবং আলটিমেটলি তার ফ্লো চেঞ্জ হয়ে যাবে। তো দে ডু নট ফ্লো ইন দ্য সেম লেয়ার ইন স্ট্রিমলাইন মোশন,
particles continue to flow in a particular layer. তাহলে এইগুলো বেসিক্যালি আমি যে সব কথাবার্তা বলছি সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন, এক্সটেন্ডেড রূপ। তাহলে এই যে দুইটা কনসেপ্ট, যে স্ট্রিমলাইন মোশন কি জিনিস এবং টার্বুলেন্ট মোশন কি জিনিস, এটা আমাদের মাথায় থাকা লাগবে। পুরো চ্যাপ্টারটা এই দুটো কনসেপ্টের উপরেই আসলে বেস করে চলবে। তো এই জন্য এই কনসেপ্ট দুইটা একটু মাথায় রাখতে হবে, তাহলেই আশা করি আমাদের আসলে মানে চ্যাপ্টারে বাকি সব জিনিসগুলো বোঝানোর সময় তোমাদের মাথায় ঢুকবে বা তোমরা এটাকে ক্যাপচার করতে পারবা। আই হোপ এটা ক্লিয়ার। কোনো প্রবলেম থাকলে বলো, আমি শুনি দেখি। আদারওয়াইজ রেজ হ্যান্ড করো যে না স্যার ওকে। স্যার আরেকটু উদাহরণ দিয়ে যদি বোঝানো যেত, ফর এক্সাম্পল দিই। কোনটা কোনটা বলো? দুটাই? স্যার ক্রিটিক্যাল ভেলোসিটিতে স্যার আরেকটু যদি স্যার ক্লিয়ার করতে স্যার। এক্সাম্পল যদি বলতে চাও আমি অনেক এক্সাম্পল দিতে পারি। যেমন মনে করো আমরা যদি বলি যে নদীর যে স্রোত, ঠিক আছে, নদীর যে স্রোত সেটা কিন্তু স্ট্রিমলাইন মোশন। কারণ দেখবা যে মানে স্বাভাবিক অবস্থায় বন্যার পানি আসার সময় না, কিন্তু স্বাভাবিক অবস্থায় নদীর যে স্রোত সেটা স্ট্রিমলাইন মোশন। কারণ ন্যাচারাল দেখবা যে নদীর ওই পানির উপর দিয়ে যে তোমার কচুরিপানা অথবা অন্য কিছু যেটা ভেসে যায় সেটা সমান বেগে ভেসে যেতে থাকে। এমন না যে একটু পরে গিয়ে তার বেগ বেড়ে যায়, একটু পরে কমে যায়। যেহেতু নদীর আপার সারফেসটা সমান, কারণ কোন একটা পাত্রে লিকুইড রাখলে সেটার আপার সারফেস সমান হয়, এজন্য লিকুইডের সারফেসটাকেই কিন্তু সমান সারফেস ধরা হয়। অন দ্য আদার হ্যান্ড সমুদ্রের পানির যে মুভমেন্ট বা বেগ সেটা কিন্তু টার্বুলেন্ট, অর্থাৎ এখানে কিন্তু প্রতিনিয়ত ঢেউ আসে, অর্থাৎ তার মধ্যে কিন্তু ভ্যালোসিটির তারতম্য আছে, কম বেশি আছে। হ্যাঁ, কোথাও কম কোথাও বেশি সেরকম আছে। তো যে ভ্যালোসিটির কারণে এই মোশনটা টার্বুলেন্ট হচ্ছে সেটাকেই আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি বলছি। মানে ন্যূনতম এই বেগের, এই বেগ বা এর নিচে হলে ঢেউ ক্রিয়েট হবে না, ঠিক আছে, আর এর চাইতে বেশি হয়ে গেলে ঢেউ হবে। যখন নদীতেও কিন্তু ঢেউ হয় কখনো কখনো। আমরা ছোটবেলায় দেখতাম, আমাদের আমার বাড়ির নিচে কিন্তু একটা বিরাট নদী আছে আমাদের ওখানে। নদীরও তো স্যার বেগের পরিবর্তন স্যার হয় না স্যার? হ্যাঁ, সেটা আমি বলছি যে সিচুয়েশনের উপরে, স্বাভাবিক স্থির অবস্থায় কিন্তু না। সিচুয়েশনটা কি? যেমন মনে করো যদি নৌকা বাইচ হয় তাহলে কিন্তু নদীতে ঢেউ ক্রিয়েট হয়, ঠিক আছে। অথবা যদি অনেক অনেক হয়, ঝড় বৃষ্টি হয়, চারিদিক থেকে পানি নামে নদীতে, তখন কিন্তু নদীতে বেগের অনেক তারতম্য হয়। কিন্তু স্থির অবস্থায় স্বাভাবিক আবহাওয়াতে চেঞ্জ হয় না। মানে আমি স্যার যে বললাম স্যার নরমালি জোয়ার ভাটা স্যার সমবেগে চলো না নদীর পানিটা? জোয়ার ভাটার নদী আমি দেখি নাই ভাই, মানে আমি এটা শুনছি। আমাদের বাড়ির নিচে যে নদী সেটাতে তো জোয়ার ভাটা ছিল না, আমি ওই নদীর সাপেক্ষে তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম আর কি। তো জোয়ার আচ্ছা। ভাটার নদী এই সম্বন্ধে আমার তেমন আইডিয়া নাই। তবে আমার ধারণা যে জোয়ার ভাটা হলে তো নদীর বেগের তারতম্য হওয়ার কথা, আমার ধারণা আর কি, আমি দেখি নাই। তোমরা যদি এরকম নদী দেখে থাকো, তোমাদের এখানে যারা আছো চিটগাং এ জোয়ার ভাটা দেখো, আমি আমি সাগরে জোয়ার ভাটা দেখছি, নদী জোয়ার ভাটা নদী আমি একবার সুন্দরবনে বেড়াইতে গেছিলাম তখন দেখছি, কিন্তু ওইভাবে দেখার প্রতিনিয়ত দেখা দুইটার মধ্যে তো অনেক পার্থক্য।
তো আমি এটার ব্যাপারে আসলে ডিটেলস বলতে পারবো না। তো মূল কথা হলো বেগের তারতম্য হবে না আর কি স্ট্রিমলাইন মোশন, আর টার্বুলেন্ট মোশন হলে বেগের তারতম্য হবে, এটা বলছি। ঠিক আছে, এই আর কি। তো এইটা হলো মূল কথা। আশা করি বুঝতে পারতেছো, অথবা আরেকটু পড়বা, হ্যাঁ পড়লে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো আসো আমরা তাহলে এইটার সাপেক্ষে বাকিটুকু আমরা আস্তে আস্তে একটু ডিসকাস করি। তোমাদের আমি কিন্তু এই বইগুলা আগে দেওয়ার চেষ্টা করতেছি, এখন একটা কারণ আছে বুঝছো। কারণ হলো যে তোমরা যাতে কিছুটা দেখতে পারো, আমি চ্যাপ্টারের শুরুতে টপিকস গুলো বলে দিই, সেটারও কারণ হচ্ছে এটাই। যেহেতু এখন পড়াশোনা একটু স্পিডে হচ্ছে, সেহেতু যেন তোমরা কি করতে পারো, নিজেরা আগে থেকে একটু দেখতে পারো। এখন নিজেরা যদি না দেখাশোনা করো আর কি, একটু ঝামেলা হবে কিন্তু। কারণ আমি তো আগের মতো হতো, আগে দেখা গেলো যে একটা চ্যাপ্টারে একটা টপিক পড়াইতাম শুধুমাত্র, কিন্তু এখন দেখা গেলো যে 2-3টা টপিক পড়াচ্ছি। তো নিজেরা কিন্তু একটু পড়াশোনা করতে হবে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প যেটা বলে আর কি। ঠিক আছে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবা। বারবার বলছি, এমনি পড়াশোনা শুরু করছো কে কে বলো দেখি একটু। আমি যেটা বলছিলাম, অথবা বলছি কিনা জানি না, যে 3 ঘন্টা করে পড়তে বলছি প্রতিদিন কম করে। তো এইটা ফলো করো কে কে, বা এর চাইতে বেশি পড়ো কে কে, একটু হাত তোলো তো দেখি, আমি একটু দেখি তোমাদের। বলছিলাম যে 3 আওয়ার্স এ ডে মিনিমাম পড়ো। স্যার 3 আওয়ার্স কি হয় নাকি হয় না সেটা স্যার তো বলতে পারতেছি না, কিন্তু স্যার আমরা স্যার সবাই স্যার রাতে একসাথে গ্রুপ স্টাডিতে বসি স্যার, 2 ঘন্টার মতো স্যার গ্রুপ স্টাডি করি। গ্রুপ স্টাডিতে তো ডিসকাস করা যেতে পারে, তাই বলে ওইটা ওইটা যদি পড়া ধরে নাও তাহলে তার হলো না। ওইটা তো পড়া ধরে নিলে তার হলো না, ওটা তো গ্রুপ স্টাডিতে তো প্রবলেম সলভ হয়ে যায়, শিখা হয় কিছু, নিজে নিজেই তো শিখতে হয়। গ্রুপ স্টাডি করো, আমি বলতেছি না যে করো না, এখন ওইটাকে পড়া মনে করলে তো সমস্যা। গ্রুপ স্টাডিতে আমিও করছি, গ্রুপ স্টাডিতে সব সময় তো পড়া হয় না, কখনো ফান হয়, মজা হয়। দেখা গেলো কখনো 2 ঘন্টায় মিলে পুরো 2 ঘন্টায় একটা টপিকস নিয়ে কথা হয়, কোনো কোনো দিন হয়তো ফ্রুটফুল হলে 2 ঘন্টায় 5-6টা টপিকস আলোচনা করা যায়। ইটস ডিপেন্ড। তো ওইটাকে পড়া মনে করলে তো সমস্যা। আমি গ্রুপ স্টাডি বাদ দিতে বলছি না, কিন্তু আমি বলছি যে এর বাইরে তোমাকে পড়তে হবে। ওইটাই হ্যাঁ, মানে ফাইনাল মনে করলে হবে না। আচ্ছা, তোমাদের ওই যে প্রান্ত দেব যে আছো এখানে, স্যার তো তোমাদের না আমি বললাম যে তুমি হোয়াটসঅ্যাপে নক করো, করো নাই যে? স্যার মোবাইল অফ হয়ে গেছিল তো, আর রাত হয়ে গেছিল সেজন্য আপনাকে মেসেজ দিই নাই। এগুলো কোনো কথা হলো? তুমি, হ্যাঁ স্যার। আমি তোমার কোনো ডকুমেন্টস পাইনি বুঝছো। এখন এটা হলো কথা, তুমি আমার সাথে যোগাযোগও করো নাই, এখন বলতেছো আমি তোমাকে সবার সামনে দেখাচ্ছি, তোমাদের ক্লাসে সবার সামনে। এটা হলো তোমাদের গুগল ক্লাসরুম, যেটাতে আমি তোমাদের মিড টার্ম পরীক্ষা নিয়েছি। এটা হলো আমার এক্সাম। এখানে দেখা যাচ্ছে যে 31 টার্ন ইন করছে, একজন করে নাই। যাই হোক, এই হলো যারা টার্ন ইন করছে তাদের আমল নামা, আমি এগুলোর উপরেই মার্কস দিছি। তারপর এই হলো প্রান্ত দেব,
আমি আরো বড় করে দেখাচ্ছি যাতে বুঝতে সমস্যা না হয়। এটা হলো প্রান্ত দিক। টার্নড ইন আছে কিন্তু নো অ্যাটাচমেন্ট, কোনো অ্যাটাচমেন্ট নাই। চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক ভিতরে গিয়ে কি পাওয়া যায়। দেখো, নাথিং, নো ফাইলস অ্যাটাচ। আমি তোমাকে আরেকটা দেখাই, অন্য কারো, যে কোনো কারোটা। এই পাশে যেটা আছে রেজাউল হাসান রাজু, দেখো তারটা, দেখো তারটা আমি যদি ক্লিক করতেছি তাহলে কি আসতেছে, এখানে একটা ফাইল আসতেছে এবং এই ফাইলগুলো ডাউনলোড করেই মার্কিং করা হয়েছে। এবং আমি কে কে জমা দিছে দেয়নি সেটা কিন্তু খাতা কাটার আগে, পরীক্ষার একদিন দুই দিনের মাথায় আমি দিয়ে দিচ্ছি যে সাবমিশন হয়েছে হয়নি, কারো লেট সাবমিশন হলে সেটা জানাই দিছি। হ্যাঁ স্যার, আমি হোয়াটসঅ্যাপে চেক প্লিজ ডোন্ট সে ইট, কারণ এটা তোমার দায়িত্ব খোঁজ রাখা। তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করনি, তুমি দেশের বাইরে ছিলা, তুমি ব্লা 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 যা বলছো আমাকে, ইটস নান অফ মাই বিজনেস। আমি আমার দায়িত্ব যেগুলো ছিল আমি কিন্তু সেগুলো পালন করছি। আমি যে পাইনি, কার্ডটা পাইনি, সেটাও আমি নক করছি। কেউ যদি ভাইবা না দিয়ে থাকে, অন্য অন্য স্যাররা কি করছে আমি জানি না, অনেকে তো টাইমে না আসলে নাই না, আমি কিন্তু সেটারও অপরচুনিটি রাখছি। ইনফ্যাক্ট আমি ইনফর্ম পর্যন্ত করছি যে এরা এরা অ্যাবসেন্ট ছিল, তার মধ্যে দুই একজন পরেও ভাইবা দিচ্ছে, আমি তাদের ভাইবাও নিচ্ছি। তো তুমি যদি একটা জিনিস সাবমিট করার পরে বৈরাগ্য বরণ করো, হইলো কি হইলো না, বা ভাইবা হইলো কি হইলো না, কিছু যায় আসে না তোমার, বা কোনো খোঁজ রাখার দরকার নাই, তাহলে যেটা হয়েছে সেটাই হবে। এখানে আমার কিছু করার নাই। এখন তোমার কাছে ডকুমেন্ট থাক আর না থাক, এটা প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। এখন তোমার কাছ থেকে আমি কেমনে অ্যাকসেপ্ট করবো এটা? আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি বাই দিস টাইম এটা ফর্ম আবার নতুন করে করো নাই? তাহলে এক্সামের মানে কি? এক্সাম তো একটা পার্টিকুলার টাইমের মধ্যে। সো আই কান্ট ডু এনিথিং রাইট নাও, এ ব্যাপারে কিছুই করতে পারি না। এবং এইটা থেকে তোমার শিক্ষা নিতে হবে যে এটা তুমি এত কেয়ারলেস, এত কেয়ারলেস হতে পারবে না। এটা পরীক্ষা, এটা এক্সাম, এর ব্যাপারে তোমার সিরিয়াস হতে হবে। আমি সবার সামনে দেখাচ্ছি তোমাদের, তোমরা তো অনেকেই না বুঝে না শুনে অনেক সময় কমপ্লেন করো, গ্রুপে টুপে লিখ অমুক স্যার এই করছে, তমুক স্যার সেই করছে। আমি সবার সামনে সামনে দেখাচ্ছি, এবং তোমরা তো 11টা 12টা ক্লাস পড়ে তারপর ইউনিভার্সিটি আসছে, তাই না? তো তোমাদের তো একটা ন্যূনতম আইডিয়া আছে যে পরীক্ষা তো নির্দিষ্ট একটা টাইমে হয়। পরীক্ষা কি আনলিমিটেড সময় থাকে যে তুমি 1 মাস পরে এসে একটা ক্লেম করতেছো যে স্যার আমি পরীক্ষা দিছিলাম, বা এই হলো আমার ডকুমেন্ট, আপনি আমার মার্কস দেননি কেন, আমি সেটা অ্যাকসেপ্ট করে খাতা কেটে আবার মার্কস দিয়ে দিলাম, তাহলে এটা কি পরীক্ষা হলো? তাহলে এখানে যদি এটাই পরীক্ষা হবে, তাহলে আমরা কেন আমাদের এই ডকুমেন্টস গুলা, আমরা টাইম গুলো দেখি, আমরা প্রত্যেকটা ডকুমেন্টস দেখো, এই যে আমি তোমাদের দেখাই, তোমরা যাতে বুঝো এই জিনিসগুলা, যেগুলো কিন্তু মানে যা ইচ্ছা তাই স্যাররা কিন্তু করতে পারে না, ঠিক আছে? এখানে কিন্তু এই যে দেখো, টার্নড ইন সেপ্টেম্বর 13 12টা 4, লাস্ট টাইম ছিল 12টা। আমি যদিও 5 মিনিট 10 মিনিট পর্যন্ত অ্যাকসেপ্ট করছি লেট সাবমিশন ছাড়াই, বাকি সবার বাকিগুলোকে আমি লেট সাবমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করেছি এবং সেই হিসাবে খাতা কাটছি। তো সে যদি একাধিকবার টার্ন ইন করে থাকে সেটারও কিন্তু এখানে হিস্ট্রি থাকে, সে একবারই করছে তাই নাই, যারা একাধিকবার করছে সেটা থাকবে। তো যারা বলো যে স্যার আমি ফার্স্ট টাইম এখানে করছিলাম, সেকেন্ড টাইম এটা করছিলাম, এরকম যদি হয় সেটার ডকুমেন্টও থাকে। তো আমি তোমাকে ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। আর তোমাকে আমি সাজেশন দিতে পারি অ্যাজ এ টিচার, সেটা হলো কখনো কেউ যদি মিড টার্ম মিস করে, এটা শুধুমাত্র মিড টার্মের জন্য হয়, তাও এটা তোমার চেয়ারম্যান স্যার বা কোঅর্ডিনেটর স্যারের উপর ডিপেন্ড করে। কারণ রুলস হচ্ছে মিড টার্ম পরীক্ষা যদি কেউ অ্যাবসেন্ট থাকে, মিস করে, তাহলে উইদিন 72 আওয়ার্স তাকে ইনফর্ম করতে হয় চেয়ারম্যান স্যার বা কোঅর্ডিনেটর স্যার বরাবর। এবং তখন চেয়ারম্যান স্যার তাকে যদি একটা বিশেষ পারমিশন দেয়, তাহলে কোর্স টিচার তার ওই পরীক্ষাটা পুনরায় নতুন কোশ্চেনে নতুন টাইমে নিতে পারে। কিন্তু সেটাও অনেক দিন পার হয়ে গেছে, 72 মানে কত 72 চলে গেছে মাঝখানে। তারপরেও তুমি রাজু স্যারের সাথে কথা বলতে পারো, ওনারে যদি কনভিন্স করতে পারো তাহলে ওকে,
আমি তোমার আবার এক্সাম নিতে পারবো, কিন্তু যদি উনি রাজি না হয় বা ইউনিভার্সিটির রুলসে নাই, আমার ধারণা উনি রাজি হবে না। সো তারপরেও দেখতে পারো, বাট আমি পার্টিকুলারলি তোমার কাছে ডকুমেন্টস আছে বললেই আমি সেটা অ্যাকসেপ্ট করে খাতাও কাটতে পারবো না, কিছু করতেও পারবো না, এটা আমার এখতিয়ারের বাইরে। আমি এইগুলো তোমাকে ইন্ডিভিজুয়ালি দেখাবো বলেই বলছিলাম হোয়াটসঅ্যাপে নক করে, এখন যেহেতু ইন্ডিভিজুয়ালি নক করো নাই, এখন সবার সামনেই দেখাই দিলাম, যাতে তুমি ক্লিয়ার থাকতে পারো যে কি হয়েছে কি হয়নি। And যেখানে কোনো অ্যাটাচমেন্টই নাই সেখানে আমি কিসের উপর মার্কস দিব তোমারে? So আমি সেই জন্যই লিখছি নো সাবমিশন। আর তুমি পরীক্ষার টেনশন যদি তোমার মাথায় থাকে, তুমি দেশের বাইরে যাও না যাও সব তো অনলাইনে, তুমি ভাইবা তো এয়ারপোর্টে বসেও দিয়ে দিতে পারো, কথার কথা। অনেকে তো রাস্তাঘাট থেকে ভাইবা দিছে, তো সমস্যা কোথায়? তাহলে তুমি একটা পরীক্ষা দিয়ে চলে গেছো আর কোনো খোঁজ নাই, কি হলো না হলো খোঁজ রাখতেছো না, এটা তো ঠিক না। স্যার ভুল হবে না। ওকে, আমরা এখন তাহলে আরেকটা টপিক দেখি, তারপরে আমাদের যদি মনে হয় যে আজকে বেশি হয়ে যাবে তাহলে আজ পড়াবো না, প্রয়োজনে পরের ক্লাসে কিভাবে করা যায় দেখব। আপাতত আরেকটা টপিক শুরু করি, পরেরটা পরে দেখা যাবে। তাহলে আমাদের এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা। তাহলে এইখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ স্যার যে, স্ক্রিন আসতেছে না। ও সরি, স্ক্রিন শেয়ার করি নাই, করছি তো। আর ইউ শিওর স্ক্রিন আসতেছে না? স্ক্রিন আসতেছে না স্যার, শুধু লেখা আসতেছে হোস্ট হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, কিন্তু স্যার স্ক্রিন আসছে, আসে না। স্যার আসছে, ওদের নেটওয়ার্ক মনে হয় স্লো সেজন্য। একটু ওয়েট করো আচ্ছা। তাহলে স্বপ্নিল, আমার তো মনে হয় আসছে, কারণ আমি কিন্তু ওই শেয়ার করতেছি কম্পিউটার থেকে, আর আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতেছি হচ্ছে মোবাইল থেকে। তো মোবাইলে আমার মোবাইলেও কিন্তু শো করতেছে, হ্যাঁ আমি কিন্তু এখানে একজন পার্টিসিপেন্ট, আমি কিন্তু হোস্ট না। সো ওকে স্যার, আমি ওয়েট। একটু ওয়েট করো। অন্যটা পাচ্ছো? জি স্যার। জি স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি প্রয়োজনে লিভ নিয়ে আবার জয়েন করো যদি নেটে প্রবলেম মনে হয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রবলেম যাদের তারা একটু ইয়ে করো, চেষ্টা করো আবার জয়েন করতে, দেখবা ঠিক হয়ে গেছে। তো ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা আলোচনা করতে চাচ্ছি। এখন আমরা ওই যে পাইপের কথা একটু আগে বলছিলাম যে ক্রস সেকশন ভিন্ন ভিন্ন আছে, আমাদের এখানে এইরকম একটা পাইপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা পরিষ্কার এখানে এরকম একটা পাইপ দেখতে পাচ্ছি যে এইদিকে মানে এ পয়েন্টে যদি আমরা বলি এটা হচ্ছে একটু তোমার কি মোটা, ঠিক আছে? আর বি পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে আমাদের একটু সরু। তার মানে এই পাইপের ক্রস সেকশন চেঞ্জ হয়ে গেছে, মোটা থেকে সরু হয়েছে, ঠিক আছে? তো আমরা আরো ধরে নিচ্ছি যে তোমার এই এ পয়েন্টের এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে A1, ঠিক আছে? এই যে A1 V1 লেখা আছে, সো এ পয়েন্টের এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে A1 এবং বি পয়েন্টের এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে A2। এবং ন্যাচারালি আমরা বুঝতে পারতেছি যে A1 এটা ইজ গ্রেটার দেন A2, ঠিক আছে? আমরা ছবি থেকে নিজেরাই বুঝতে পারতেছি যে এদিকে একটু মোটা এদিকে একটু সরু। এখন আসো যে তোমার পরবর্তীতে কি বলতেছে, আমরা বলতেছি যে as there is no accumulation of the liquid at any point, the amount of liquid flowing per second is the same at all cross section of the tube. উনি বলতেছে যে যেহেতু মানে লিকুইড কি করতেছে, তার ভ্যালোসিটির সাথে অ্যাকিউমুলেট করতেছে, অর্থাৎ সিচুয়েশনের সাথে সেটা কি পরিবর্তন হচ্ছে, তাহলে টোটাল রেট অফ ফ্লো যেটা সেটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? আমি সহজ মানে শুনো, আমি বুঝাই দিচ্ছি আস্তে আস্তে।
মানে মূল কথা হলো বলতে যাচ্ছে যে এই যে A1 V1 ইজ ইকুয়াল টু হবে A2 V2। A1 V1 কি জিনিস ছিল আমরা বলছিলাম যে এটা হচ্ছে এই যে তোমার ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম। তো ভলিউম অফ লিকুইড অর্থাৎ একক সময়ে দুই জায়গা দিয়ে সমান পরিমাণ লিকুইড ফ্লো করবে সেটা বলছে আর কি। তাহলে যেহেতু কোথাও ক্রস সেকশন বেশি আর কোথাও ক্রস সেকশন কম, তাহলে এটার রেজাল্ট A1 V1 এর মান যদি A2 V2 এর মানের সমান হতে হয়, তাহলে ন্যাচারালি এই V1 এর ভ্যালোসিটি হবে V2 এর চাইতে কম। অর্থাৎ যেখানে তোমার ক্রস সেকশনটা কম সেখানে ভ্যালোসিটি বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ইকুয়েশন অফ কন্টিনিউটির মূল কথা। কিন্তু সমান পরিমাণ পানি ফ্লো করবে, বাট এক জায়গায় ভ্যালোসিটি কম হবে, এক জায়গায় ভ্যালোসিটি বেশি হবে, সেটা বলতেছে। যেমন মনে করো যে তোমার যদি পাইপ দিয়ে যখন পানি নামে, তাই না, তখন তো মানে হরাইজন্টাল পাইপও যদি থাকে আর কি, ঠিক আছে, তো হরাইজন্টাল পাইপ দিয়ে যখন পানি যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, মনে করি এরকম একটা পাইপ আসছে, হ্যাঁ, তারপরে এখানে একটা ট্যাপ লাগানো আছে, সাপোজ এরকম একটা ট্যাপ লাগানো আছে, ঠিক আছে। তো এখান দিয়ে যে যখন পানি পড়তেছে তখন এই পানির ভেলোসিটি দেখা যায় যে অনেক বেশি থাকে যত না পাইপের মধ্যে যে পানির বেগ থাকে। এইখানে পানি, এখানে এরিয়া অফ ক্রস সেকশন অনেক বেশি, এই জন্য পানি আস্তে আস্তে যায়। এবার যখন ট্যাপ খুলো তখন দেখা গেলো যে চারিদিকে ছড়াই পড়ে অনেক দ্রুত বেগে, বিকজ এখানে ক্রস সেকশনটা কম। এই জন্য কি হয়, ক্রস সেকশন কম হওয়ার জন্য ভেলোসিটি বেশি হবে। তাহলে ঠিক তেমনি ভাবে এখানেও যে যেহেতু এটা ফ্লোটা সেম থাকলো, মানে সমান পরিমাণ ভলিউমের লিকুইড ফ্লো করবে, এই জন্য এখানে ভেলোসিটি কম হবে, এখানে ভেলোসিটি বেশি হবে। এটাকে আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি বলবো। তো সেটাই বলছি, therefore amount of liquid flowing per second at A is equal to A1 V1 এবং amount of liquid flowing per second at B is equal to A2 V2। তাহলে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, যেহেতু আমরা বলছি যে তোমার তার ভলিউমটা সেম থাকবে, সেহেতু আমরা বলছি যে A1 V1 is equal to A2 V2 and this is called equation of continuity। অর্থাৎ AV is equal to constant হবে অলওয়েজ, সেটাকেই আমরা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছি। তাহলে এইটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমি ন্যাচারালি কিছু ম্যাথ তোমাদের এখানে আছে দেখবা, প্লাস আমি নিজেও তোমাদের সবগুলো করে নিয়ে কিছু ম্যাথ আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে করানোর চেষ্টা করব। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে সিলেবাস কমপ্লিট। তো এইখানে তোমাদের নিচেরাই একটু বুঝতে হবে যে এরিয়া অফ ক্রস সেকশন বেশি হলে কি হবে, ভেলোসিটি কম হবে, আর এরিয়া অফ ক্রস সেকশন কম হলে ভেলোসিটি বেশি হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন ইনটু ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভলিউম অফ লিকুইড ফ্লো পার ইউনিট টাইম। তাহলে এটা যেহেতু সেম থাকবে সেহেতু এই দুইটার ক্রস সেকশন এর যোগফল সবসময় সমান হবে, এই জন্য একটা বেশি হলে একটা কম হবে। তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটার মূল কথা বা মূল বিবেচ্য বিষয়। ঠিক আছে, তো এটা তো খুব ইজি, এটা আশা করি সবাই বুঝছো। আমাদের এইগুলো হচ্ছে প্রি টপিক, মূলত বার্নৌলিস থিওরাম পড়ার জন্য এই যে এটা আমাদের পড়া লাগবে, এনার্জি অফ লিকুইড ইন মোশন, এটা আমাদের পড়া লাগবে, কারণ এটা না পড়লে আমরা বার্নৌলিস থিওরাম বুঝবো না। এখন আস্তে আস্তে পড়াইলে হয়তো ক্লাস 10 মিনিট বেশি হয়ে যাবে। এখন আমি কি পড়াই দিব আজকে বার্নৌলিস থিওরাম, আই মিন মনে করো 12টা, ম্যাক্সিমাম 12টা 10 পর্যন্ত যেতে পারে যদি পড়াই দিই। তোমরা কি রাজি আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা স্যার পড়াই আজকে দিই। এতটুকু, হ্যাঁ, আজকে স্যার যতটুকু পড়ছি এতটুকু ভালোভাবে পড়ি, তারপরে আগামী ক্লাসে পড়ি স্যার। এটা স্যার বেশি হয়ে যাবে একটু। আহ
আহ, ঠিক আছে, বেশি একটু হবে, এটা ঠিক আছে। আবার ক্লাসই তো কম, এটাই আমি চিন্তা করতেছি। আমি তো 2টা ক্লাসের মধ্যে পড়াইতে চাইছিলাম, এখন দেখা গেলো যে এটা বাদ দিয়ে রাখলে নেক্সট দিন আবার বেশি বেশি হয়ে যাবে। স্যার নেক্সট দিন বেশি হয়ে গেলে আচ্ছা ঠিক আছে পড়া দেন। তোমাদের ইনস্ট্যান্ট এটার পরে ক্লাস আছে? না স্যার আজকে কোনো ক্লাস নেই, আর পড়া দেন স্যার। তাইলে পড়ো, একটু পড়ো, আমি আস্তে ধীরে পড়াই, তাড়াহুড়ো না করি, যেহেতু আমারও ইনস্ট্যান্ট এর পরে কোনো ক্লাস নাই। তো আস্তে ধীরে একটু পড়ো, একটু মানে দেখো জিনিসগুলা, বুঝো, শুনো, এত তাড়াহুড়ো করার কিছু নাই। তাহলে আমরা এখানে বলছি যে লিকুইড যখন মোশনে থাকে, গতিশীল অবস্থায় থাকে, ঠিক আছে, কারণ তার মধ্যে 3 ধরনের এনার্জি থাকে, আমরা সেটাকে বলছি কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি এবং প্রেসার এনার্জি। তো ন্যাচারালি প্রথম 2টা তো থাকে, সেটা তো আমরা বুঝি। এটা তো যে কোনো জিনিস মোশনে থাকলেই তার মধ্যে এই 2টা জিনিস থাকে, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। কিন্তু প্রেসার এনার্জি এটা হচ্ছে, এটা লিকুইডের জন্য বিশেষ জিনিস, যেটা হয়তো সলিডের মধ্যে এই জিনিসটা আমরা খেয়াল করি না, দেখি না। এখন লিকুইডের ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট আছে, যে সেটা হচ্ছে যে তোমার এই যে কোনো এনার্জি পার ইউনিট ওয়েটে আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে। পার ইউনিট কি বললাম? ওয়েট। আমি দেখাচ্ছি আস্তে আস্তে। পার ইউনিট ওয়েটে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেটাকে তখন আমরা বলি হচ্ছে স্পেশাল স্পেশাল নাম দিই, আমরা ডিসকাস করি সেটা। তাহলে আমরা বলছি কাইনেটিক এনার্জি তো একদম সিম্পল, আমরা জানি হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে, আমরা এটা জানি কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে নর্মাল কাইনেটিক এনার্জি, শুধুমাত্র কাইনেটিক এনার্জি সবার জন্য। এখন এই আমরা চাচ্ছি কাইনেটিক এনার্জি বের করতে পার ইউনিট ওয়েট। তাহলে পার ইউনিট ওয়েট মানে কি? ওয়েট ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে আমরা যদি এই এমজি দিয়ে ভাগ করি, তাহলে কি আসলো? এম চলে গেল, বেসিক্যালি থাকলো হাফ ভি স্কয়ার বাই জি, বা ভি স্কয়ার বাই 2g, ভি স্কয়ার বাই 2g। এই যে এখানে একটু অস্পষ্ট হয়ে গেছে, বেসিক্যালি এটা হচ্ছে ভি স্কয়ার বাই 2g, ভি স্কয়ার বাই 2g, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা তখন স্পেশাল একটা নাম দিছি, যেটাকে আমরা বলছি ভেলোসিটি হেড। আমরা বলছি এটাকে বলছি ভেলোসিটি হেড, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, কাইনেটিক এনার্জি পার, এটা স্টেপ বাই স্টেপ দেখাইছে, মাঝখানে পার ইউনিট ম্যাস লিখছে, মানে এমটা বাদ দিছে, তারপর আবার জি দিছে। আর মূল টার্গেট হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট ক্যালকুলেশন করে, এবং সেটাকেই বলতেছি ভেলোসিটি হেড। আমি সেটাই দেখাইলাম। তাহলে এনার্জি যদি হাফ এম ভি স্কয়ার হয়, তাহলে আমরা বলছি এনার্জি পার ইউনিট ওয়েট ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2, এবং এটাকে আমরা বলছি ভেলোসিটি হেড, ঠিক আছে। এটা হচ্ছে ভেলোসিটি হেড। এখন হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো পটেনশিয়াল এনার্জি ফর্মুলা আমরা জানি হচ্ছে এম জি এইচ, তাই না? আমরা জানি হচ্ছে এম জি এইচ। এখন এইটার যদি তুমি ডাইরেক্ট এম জি দিয়ে ভাগ করে দাও, তাহলে থাকলো কি? থাকলো শুধু এইচ, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট যদি আমরা বলি, তখন শুধুমাত্র এইচ থাকে, এবং সেটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল হেড, ঠিক আছে। সেটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল হেড। তাহলে এটা হচ্ছে এইচ, ভেলোসিটি হচ্ছে ভি স্কয়ার বাই 2g, আর পটেনশিয়াল হেড হচ্ছে শুধুমাত্র এইচ। এখন আসো প্রেসার এনার্জি থেকে, ঠিক আছে। তাহলে প্রেসার এনার্জি থেকে আমরা আসি। তো আমরা তোমার এই যে প্রেসার এনার্জি যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার পিভি, ঠিক আছে। সেটাকে আমরা বলছি সিম্পলি পিভি। প্রেসার এনার্জিকে আমরা ক্যালকুলেশন করি হচ্ছে পিভি দিয়ে, গুলাই ফেলবা না, ঠিক আছে। কারণ আমরা শুরুতে বলছিলাম প্রেসারের ক্যালকুলেশন এইচ রো জি, আর আমরা এখানে বলছি প্রেসার এনার্জি, সো দিস ইজ সেপারেট থিং। তাহলে প্রেসার এনার্জিরে আমরা ক্যালকুলেশন করতে হচ্ছে, আমরা বলতেছি পিভি দিয়ে, তাই না? এখন আমরা তাহলে বেসিক্যালি সব জিনিসকে কি ক্যালকুলেশন করতে যাচ্ছি? পার ইউনিট ওয়েট।
সো ন্যাচারালি আমরা এখানেও সেই পার ইউনিট ওয়েট ক্যালকুলেশন করতে যাব, মানে আমরা mg দিয়ে ক্যালকুলেশন করি। এখন আমাদের এই এক্সপ্রেশনটা আসলো, ঠিক আছে, mg দিয়ে যদি আমরা ভাগ করি, এটা আমরা জানি রো ইজ ইকুয়াল টু m/v, এটা কিন্তু এটা উল্টা আছে, আমরা জানি m/v, এখানে আছে v/m, তার মানে 1/ρ হবে, তার মানে বেসিক্যালি রোটা কি আসবে, নিচে আসবে। তাহলে আমি বেসিক্যালি পাবো হচ্ছে p ডিভাইডেড বাই রো জি, ঠিক আছে, p ডিভাইডেড বাই রো জি, আর সেটাকে আমরা বললাম হচ্ছে প্রেসার হেড, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রেসার হেড, এই যে p বাই রো জি। তাহলে এই তিনটা জিনিস আমাদের জানা লাগতেছে, কারণ এই লিকুইড যখন মোশনে থাকে তখন আমাদের এই তিন ধরনের ভেলোসিটি থাকে, এবং এই তিন ধরনের ভেলোসিটি যদি আমরা একত্রীকরণ করি তাহলে আমরা টোটাল এনার্জি পাই লিকুইডের, ঠিক আছে। যেমন আমরা সলিডের সময় বলছি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, আর লিকুইডের জন্য আমরা বলবো টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি প্লাস প্রেসার এনার্জি, ঠিক আছে। তাইলে আমরা এই বলছি যে তাহলে যখন হোয়েন দ্য ফ্লো অফ দ্য লিকুইড ইজ স্ট্রিম লাইন, যদি সেটা স্ট্রিম লাইন হয় তাহলে টোটাল এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড ইজ গিভেন বাই এটা, মানে তিনটা হেড যদি যোগ করি, দ্যাট ইজ ভেলোসিটি হেড, এটা পার ইউনিট ম্যাস দিছে, হ্যাঁ, এই জন্য আমাদের ওই যদি আমরা ওয়েট নিয়ে ক্যালকুলেশন করবো ফাইনালি, তো এই জন্য v²/2 gh এবং p/ρ এটা রাখছে। এটা গুলাই ফেলান যাতে না ফেলো সেই জন্য আমি আরেকটু রিকল করি জিনিসটা। তাহলে দেখো আমরা যদি পার ইউনিট ম্যাস বলতাম, এই জিটা নাই কিন্তু এখানে, ঠিক আছে, কেটে গেল, থাকলো শুধু হচ্ছে কি v²/2, এই জন্য প্রথম অংশটা v²/2। দ্বিতীয়টা যদি আমরা পার ইউনিট ম্যাস বলতাম তাহলে এখানে কেটে গেল, জি তো ছিলই না মনে করো, তাহলে শুধু আছে জিএইচ, সেই জন্য এখানে জিএইচ লিখছে। আর এইটাতে pv/m লিখতাম, জি নাই মনে করো, তাহলে v/m ইজ ইকুয়াল টু রো, সিম্পলি মানে 1/ρ, মানে নিচে আর কি রো, সো p/ρ, তাহলে এটা লিখছে তোমার টোটাল এনার্জি পার ইউনিট ম্যাস, এই জন্য এটা লিখছে। কিন্তু আমরা বেসিক্যালি ওই যে পার ইউনিট ওয়েট দিয়েও ক্যালকুলেশন করে থাকি সবসময় আর কি, যেগুলারে আমরা স্পেশাল নাম দিয়েছি, যে প্রেসার হেড, ভেলোসিটি হেড এবং তোমার পটেনশিয়াল হেড। তাহলে এই তিনটা জিনিস আমাদের যদি মাথায় ক্লিয়ার থাকে, আমরা যদি এই তিনটা জিনিস সম্বন্ধে বুঝতে পারি, তাহলে বার্নৌলিস থিওরাম বোঝা আমাদের জন্য আর কোনো কঠিন না। বার্নৌলিস থিওরাম বলছে যে the sum of the energies, that is ওই তিনটা এনার্জির যোগফল, processed by a fluid, a flowing of liquid at any point is constant, অর্থাৎ যে কোনো পয়েন্টে এই তিনটে এনার্জির যোগফল থাকবে কনস্ট্যান্ট, provided that the flow is steady and non turbulent, অর্থাৎ ফ্লোটা হবে স্ট্রিমলাইন মোশনের, স্টিডি মানে স্ট্রিমলাইন, নন টার্বুলেন্ট মানে স্ট্রিমলাইন, কারণ টার্বুলেন্টের অপোজিটে স্ট্রিমলাইন, তার মানে ফ্লোটা যদি স্ট্রিমলাইন হয় তাহলে একটা লিকুইডের যে কোনো জায়গায় মুভমেন্টের অবস্থায় যে কোনো জায়গায় তার ভেলোসিটি থাকবে হচ্ছে সেম, সরি তার এনার্জি তিনটার যোগফল থাকবে হচ্ছে সেম। সেম জিনিসটা কিন্তু আমরা সলিডের জন্য পড়ছিলাম, যে একটা প্রক্ষেপণের জন্য সকল পথে তার টোটাল এনার্জির যোগফল সমান থাকবে, এখানে 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 এরকম পড়ছিলাম, যে শক্তি একদম সংরক্ষণ সূত্র নীতি মনে হয়। এক্স্যাক্টলি, তাই না? তো আচ্ছা। ওইখানে আমরা অন্যভাবে পড়ছিলাম, যেহেতু ওইটা সলিডের জন্য ছিল, আমরা এখানে লিকুইডের জন্য এই জন্য একটু অন্যভাবে পড়তেছি। বেসিক্যালি কনসেপ্ট সেমই, ঠিক আছে, এটাও শক্তি সংরক্ষণশীলতার নীতি ফলো করতেছে, এটাও শক্তি সংরক্ষণ নীতি ফলো করছে, একই জিনিস, কিন্তু এটা স্পেশালি লিকুইডের জন্য, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস আর কি, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি আমাদের কি হয়, ফ্লোটা হয় নন টার্বুলেন্ট, তাহলে কি হবে, আমাদের এই এনার্জি গুলোর যোগফল কি থাকবে, সমান থাকবে সব জায়গায়। এখন এটা প্রমাণ করার জন্য একটু আমাদের মানে ছবিটা নেওয়া হয়েছে এরকম একটু ডিফিকাল্ট দেখানোর জন্য আর কি, যেটা পাইপটা একটু বাঁকা সামান্য, এবং এরিয়া অফ ক্রস সেকশনটাও একটু কম বেশি, ঠিক আছে, এতটা কম বেশি না যে তোমার হচ্ছে টার্বুলেন্ট হয়ে যায়। এখন এইটার একটা ব্যাপার আছে,
এটা একটু তোমাকে বুঝতে হবে যে তুমি বলতে পারো যে স্যার আপনি তো বললেন ক্রস সেকশন চেঞ্জ হয়ে গেলে টার্বুলেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তবে সেটা ডিপেন্ড করে কিসের উপর? যেমন মনে করো এটা পাইপ হলো, লিকুইড যাচ্ছে পাইপ ভরে ভরে, একদম পাইপ ভরে ভরে, ঠিক আছে, আপার সারফেস পর্যন্ত ফিল আপ করে। তখন যদি তোমার শুরু হয়ে যায়, ন্যাচারালি টার্বুলেন্ট হয়ে যাবে, কারণ এখানে সারফেস দ্বারা ঘর্ষণ প্রাপ্ত হবে এবং সেক্ষেত্রে তার বেগটা বেড়ে যাবে, তার দিকে চাপের কারণে সে সামনের দিকে দ্রুত অগ্রসর হতে যাবে, তখন টার্বুলেন্ট হয়ে যাবে। কিন্তু যদি এমন হয়, মনে করো এত বড় পাইপ, ঠিক আছে, কিন্তু লিকুইড যাচ্ছে এই নিচের একটা সারফেস দিয়ে, মানে অল্প লিকুইড যাচ্ছে, কথা বুঝতে পারতেছো? আপার সারফেসের সাথে তার যোগাযোগই নাই, আপার সারফেসের সাথে তার কি নাই, কোনো রকম যোগাযোগ নাই। মানে একটা পাইপ অনেক মোটা হলেই যে সব সময় পাইপ ভরে পানি যায়, ব্যাপারটা তো সেটা না। সেটা তো তোমরা নিজেরাই ইউ ক্যান ইমাজিন। তো পাইপের যদি মনে করো লোয়ার সারফেস দিয়ে পানি যাচ্ছে, ঠিক আছে, কেবলমাত্র, এবং অথবা মাঝ পর্যন্ত, অথবা আপার সারফেস টাচ করছে না, এবং যখন পাইপটা শুরু হয়ে যাচ্ছে তখনও সেটা আপার সারফেস কোনো রকম টাচ করছে, এক্সট্রা কোনো প্রেসার পাচ্ছে না, তাহলে কিন্তু সেটা টার্বুলেন্ট হবে না, ঠিক আছে। তো এই কন্ডিশন, স্পেশাল এই কন্ডিশনটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমরা এটা একটু ডিফিকাল্ট করেছি যাতে এরকম সিচুয়েশনেও এই সূত্রটা আসলে দাঁড় করানো যায়, এটা দেখানোর জন্য। নর্মালি হরাইজন্টাল পাইপ বললে তো বলাই ইজি, খুব ইজি, এই জন্য আমরা এটা দেখাইছি। আরেকটা রিজন আছে যে হাইটের সাথে সাথে আমাদের কি চেঞ্জ হয়ে যায়, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে যায়। সো ওইটার জন্য আমরা এইরকম একটা পাইপ নিয়েছি, কারণ আমরা এইরকম ফিগার যখন আঁকছিলাম তখনও কিন্তু আমরা হাইটের উপরে পটেনশিয়াল এনার্জি বাড়ে, কাইনেটিক এনার্জি কমে, এগুলা হিসাব নিকাশ করছিলাম। সো এই জন্য আমাদের এরকম একটা ফিগার দরকার, যাতে সব রকম কন্ডিশন আমরা একটা ব্যাখ্যা করতে পারি। সো আমরা এই পাইপটা কনসিডার করছি, যেখানে এই A1 A2 হচ্ছে তার দুইটা ক্রস সেকশন, একটু কম বেশি, যেখানে ন্যাচারালি আমরা দেখছি A2 ইজ গ্রেটার দেন A1, বা স্মল A1 A2 লেখা আছে ডাইরেক্ট ফর্মুলাতে। আর হচ্ছে ফ্লোর থেকে, সারফেস থেকে এটার মাঝ বরাবর পর্যন্ত ডিস্টেন্স, এই A1 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে H1 এবং A2 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে H2। তার মানে হাইট আমাদের একটু তারতম্য আছে, কম বেশি আছে, ঠিক আছে। তো হাইটের তারতম্য থাকা মানে কি, আমাদের পটেনশিয়াল এনার্জির একটু কম বেশি হবে। কিন্তু আমরা দেখাবো যে এ সত্ত্বেও টোটাল যোগফলটা সেম থাকতেছে সেটা, ঠিক আছে। তাহলে এগুলো তো ডেসক্রিপশন আর কি, টোটাল ধরে নিয়েছে যে এরকম দুইটা ক্রস সেকশন A1 এবং A2 তে, এবং তাদের প্রেসার P1 P2, হ্যাঁ, এরকম। তাহলে এই প্রেসারের চেঞ্জ দেখাতে হলে কিন্তু পাইপটা সামান্য একটু কি দেখাইতে হচ্ছে, ছোট বড় দেখাইতে হচ্ছে, ঠিক আছে না? কারণ ওই যে এক জায়গায় বললাম যে আপার সারফেস একদম খালি আছে, আর এক জায়গায় মনে করে আপার সারফেস লাগালাগি হয়ে গেছে, তো দুই জায়গায় তো প্রেসার একটু সামান্য কি হবে, তারতম্য হবে। এত বেশি তারতম্য হবে না যে ফ্লোটা কি হয়ে যায়, টার্বুলেন্ট হয়ে যায়, বাট সামান্য একটু তারতম্য হবে, কারণ আমাদের তো একটা রেঞ্জ আছে। রেঞ্জটা কি, যে ক্রিটিক্যাল ভ্যালোসিটি, সেই রেঞ্জটা, তাই না? এখন মনে করো লিকুইডের ভ্যালোসিটি একটু যদি বেড়ে যায়, তার মানে সেটা টার্বুলেন্ট হয়ে যাচ্ছে না। আমাদের টার্বুলেন্ট হওয়ার জন্য কি করতে হবে, ক্রিটিক্যাল ভ্যালোসিটি রেঞ্জটাকে ক্রস করতে হবে। তাহলে এখানে হয়তো যখন তোমার ক্রস সেকশনটা কম, ভ্যালোসিটি একটু বেশি, কিন্তু এমন বেশি না যে সেটা কি করে, ক্রিটিক্যাল ভ্যালোসিটিকে এক্সিড করে। আমি জিনিসগুলো ক্লিয়ার করছি, কারণ এই সিচুয়েশনটা এভাবে আমাদের ক্রিয়েট করতে হচ্ছে, কারণ যদি ক্রিয়েট আমরা না করি, তাহলে একদম হরাইজন্টাল এবং সমান পাইপ যদি নিই, তাহলে অটোমেটিক্যালি সেখানে সব জায়গায় পি সেম থাকবে, এইচ সেম থাকবে। তাহলে সবই যদি সেম থাকে, তাহলে ন্যাচারালি সেটা যোগফল যে সেম হবে, সেটা তো আর নতুন করে বলার কিছু নাই, তাই না? তো সেটাতে আমাদের প্রুফ করা লাগতেছে না। এই জন্য যেসব কন্ডিশনে আমরা দেখাতে চাচ্ছি, এইসব কন্ডিশন গুলো আমরা ক্রিয়েট করছি, একটু উঁচা নিচু করছি, যাতে হাইটটা চেঞ্জ হয়ে যায়, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে যায়, একটু সরু মোটা করছি, যাতে করে আমাদের প্রেসারটা চেঞ্জ হয়ে যায় সামান্য একটু, ঠিক আছে। তাহলে আমরা এগুলোই কনসিডার করছি যে A1 A2 হচ্ছে ক্রস সেকশন, P1 P2 হচ্ছে প্রেসার, মানে সরি A1 A2 পয়েন্টে ক্রস সেকশন স্মল A1 স্মল 2 এবং প্রেসার হচ্ছে P1 P2, এরকম আর কি, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তার ভ্যালোসিটি হচ্ছে V1 V2।
তাহলে ন্যাচারালি সেই ভ্যালোসিটিও কি হবে, সামান্য একটু তারতম্য হবে। মেক ইট ক্লিয়ার ইন ইউর মাইন্ড, আমি বারবার বলছি, এই জন্য আমি আস্তে ধীরেই বলছি, আমি তাড়াহুড়ো করতেছি না, যাতে তোমাদের প্রশ্ন না করতে হয় আমাকে, যে v1 v2 ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে, কিন্তু এমন চেঞ্জ হচ্ছে না যে সেটা কি হয়, টার্বুলেন্ট হয়ে যায়, কারণ উই গট এ রেঞ্জ, আর সেটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল ভ্যালোসিটি। সো ক্রিটিক্যাল ভ্যালোসিটির বেশি না হলেই হইছে, ক্রিটিক্যাল ভ্যালোসিটি ম্যাক্সিমাম সমান হতে পারবে, সমস্যা নাই, কিন্তু বেশি হওয়া যাবে না। তো আমাদের মনে করে সাপোজ ক্রিটিক্যাল ভ্যালোসিটির মান 200 মিটার পার সেকেন্ড সাপোজ, তাহলে এমন হতে পারে যে আমাদের v1 এর মান 150 মিটার পার সেকেন্ড এবং v2 এর মান 170 মিটার পার সেকেন্ড, বাট সেটা কি হচ্ছে না, টার্বুলেন্ট পর্যায়ে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এই যদি আমাদের টোটাল কন্ডিশন হয়, তাহলে এখন আমরা একটু কি করব, ক্যালকুলেশন করব। তো আমরা ক্যালকুলেশন করতে চাই, আমরা বলতেছি যে তোমার তাহলে W1 ইজ ইকুয়াল টু, আমরা বলছি যে ওয়ার্ক ডান পার সেকেন্ড অন দ্য লিকুইড, ঠিক আছে, অ্যাট এ পয়েন্টে। তাহলে আমরা ওয়ার্ক ডান নির্ণয় করতে যাচ্ছি, আমরা কি নির্ণয় করতে যাচ্ছি, আমরা নির্ণয় করতে যাচ্ছি হচ্ছে ওয়ার্ক ডান। সো আমরা ওয়ার্ক ডান নির্ণয় করার জন্য আমাদের একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা W1 ইজ ইকুয়াল টু বলছি PAV, ঠিক আছে। P হচ্ছে আমাদের প্রেসার, A হচ্ছে আমাদের এরিয়া অফ ক্রস সেকশন এবং B হচ্ছে আমাদের ভলিউম। তাহলে আমরা আসলে এরকম ফর্মুলা তো জানি না, তাই না? আমরা একটু তাহলে আমাদের ফর্মুলাটা আমরা একটু চিন্তা করি, আমাদের ফর্মুলাটা আমরা কি করলাম। আমরা যেটা জানি সেটা হলো W ইজ ইকুয়াল টু FS, এটা আমরা জানি, এটা আমাদের পরিচিত ফর্মুলা, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নাই, এটা আমরা পড়ছি, বহুবার পড়ছি, যে W ইজ ইকুয়াল টু FS, সেটা আমরা পড়ছি, ঠিক আছে। এখন আমরা বলছি যে ওয়ার্ক ডান পার সেকেন্ড, দেখো কথা আছে ওয়ার্ক ডান পার সেকেন্ড, তার মানে আমরা বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের W/T, ফর্মুলাটা হচ্ছে W/T পার সেকেন্ড। তাহলে আমরা কি করলাম, FS/T লিখলাম। এটা লিখলে আমাদের কোনো কি ছিল না, অবজেকশন ছিল না। এখন দেখো F যেটা, এটার সাথে প্রেসারের রিলেশন আছে, আমরা জানি P ইজ ইকুয়াল টু F/A, আমরা সেটা জানি, ঠিক আছে। P ইজ ইকুয়াল টু আমরা জানি F/A, আমরা সেটা জানি। তাহলে আমরা এই P এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, P এর পরিবর্তে আমরা লিখতে পারি এরকম যে F ইজ ইকুয়াল টু PA, এটা আমরা লিখতে পারি, খুব ইজিলি লিখতে পারি, F ইজ ইকুয়াল টু PA, ঠিক আছে না, F ইজ ইকুয়াল টু PA লিখতে পারি আমরা। তাহলে আমরা এই F এর পরিবর্তে যদি মনে করি লিখি PA, আর S/T তো ভ্যালোসিটি, এটা সারা জীবন সেই বাচ্চাকাল থেকে ক্লাস 8-9 থেকে শিখে আসছি যে ডিসটেন্স বা টাইম ইজ ইকুয়াল টু ভ্যালোসিটি। সো F এর পরিবর্তে যদি PA লেখা যায় আর S/T যদি ভ্যালোসিটি হয়, তাহলে আমরা PAV লিখতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কথা বোঝা যায়, একদম ক্লিয়ার, ঠিক আছে, এখানে কোনো জি স্যার। কনফিউশন নাই। তাহলে আমরা W1, আমরা ওয়ার্ক ডান পার ইউনিট সেকেন্ড, সেটার জায়গায় আমরা লিখলাম PAV, এবং A1 পয়েন্টে হতে আমরা লিখলাম P1 A1 G1, যেহেতু আমরা A পয়েন্টের জন্য বলছি তাই আমাদের ওখানকার মানগুলো আমরা বসাই দিলাম। এরপর আসো আমরা সেম জিনিসটাই নির্ণয় করতেছি এট পয়েন্ট A2 তে, তো সেখানে আমরা বলছি যে P2 A2 V2, সিম্পলি একই জিনিস। এখন আসো যে নেটওয়ার্ক ডান অন দ্য লিকুইড, মানে টোটাল ওয়ার্ক ডান লিকুইডটাকে এখান থেকে এখানে মনে করো যে কি হয়েছে, তোমার ওয়ার্ক ডানের যে পরিবর্তন সেটাকে আমরা বলছি নেটওয়ার্ক ডান, অর্থাৎ টু মুভ ফ্রম A1 টু A2, A1 এবং A1 থেকে A2 তে মুভ করার জন্য আমাদের কি পরিমাণ কাজ করা লাগছে, আর সেটা আমরা করতে চাচ্ছি, নির্ণয় করতে চাচ্ছি। মাঝখানের যে ওয়ার্ক ডানের পরিমাণ সেটাতেই আমরা বলছি যে তাহলে সেটা ইজ ইকুয়াল টু, আমরা বলছি যে W1 মাইনাস W2। এখন এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে, W1 W2 এটা হচ্ছে পার্থক্য। সো আমরা
এখানে আমরা যে কে বড় কে ছোট এরকম কোনো কিছু আমরা বলছি না। সো এখন আসো যে তাহলে সিম্পলি মানগুলো বসাই দিলাম, p1 pa1 v1 p2 a2 v2 এটা আমি লিখে দিলাম। কিন্তু জাস্ট রাইট না উই নো, আমরা একটা ফর্মুলা শিখছি অলরেডি। আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে শিখছি যে এইরকম কন্ডিশন যাই হোক, যদি একটু ক্রস সেকশন বেশি হয় কম হয়, কিন্তু আমরা জানি যে a1 a2 a2 v2 হবে, av কনস্ট্যান্ট হবে, আমরা পড়ে আসছি, যেটাকে আমরা বলছিলাম ইকুয়েশন অফ কন্টিনিউটি, আমরা একটু আগেই পড়ালাম। ঠিক আছে, av কনস্ট্যান্ট যেটা হবে সেটা আমরা কিন্তু পড়ে আসলাম ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে। আই থিঙ্ক তোমরা মনে রাখতে পারো। তারপরেও আমি একটু দেখাই আসি আবারও। এই যে ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা বললাম a1 v1 a2 v2 বা av কনস্ট্যান্ট। তাইলে আমরা এটাই পড়ছি, ঠিক আছে। তাহলে এ ভি যদি কনস্ট্যান্ট হয় বা a1 v1 যদি কনস্ট্যান্ট হয় আমাদের এই উপরের ইকুয়েশনে, w এখানে, তাহলে আমরা লিখতে পারি a1 v1 a2 v2, যে কোনো একটাকে একটা দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা মনে করো a1 v1 টাই রাখছি, a2 v2 টা রাখি নাই। তাহলে এখানেও p1 a1 v1, এটা p2 a2 v2, সরি p2 a1 v1, একটাকে রিপ্লেস করে দিচ্ছি আমরা। তাহলে a1 v1 যদি আমরা কমন নিই তাহলে বেসিক্যালি আমাদের এক্সপ্রেশনটা পাচ্ছি p1 p2 ইনটু a1 v1, এরকম পাচ্ছি ইউজিং অ্যাবভ ইকুয়েশন অফ কন্টিনিউটি, ঠিক আছে, সেটা আমরা ইউজ করছি এখানে। তাহলে আমরা এতটুকু আসলাম যে w p1 p2 ইনটু a1 v1, এতটুকু আমরা আসছি। এটা ছিল টোটাল নেট ওয়ার্ক ডান আর কি, ঠিক আছে। আমরা বলছি যে দিস ওয়ার্ক ডান অন দ্য লিকুইড কন্ট্রিবিউটস ফর দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অ্যান্ড গ্র্যাভিটেশনাল এনার্জি, অথবা তুমি বলতে পারো যে পটেনশিয়াল এনার্জি। কারণ আমরা জানি ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে আমরা জানি যে কোনো জায়গায় কৃত কাজের পরিমাণ হচ্ছে কি হয়, এনার্জি পরিবর্তনের সমান বা এনার্জি চেঞ্জের সমান, কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জানি। তাহলে আমরা ওই কনসেপ্ট ইউজ করব, যেহেতু এখানে কাজের পরিবর্তনটা আমরা এখানে ক্যালকুলেট করতে পারছি বা শো করতে পারছি, সেহেতু এখানে এইটার সাথে আমাদের এনার্জির পরিবর্তনটাকে আমরা কি করতে পারবো, রিলেট করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে আমরা আসি এখন, আমরা বলছি যে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল এনার্জি, দ্যাট ইজ দিস, দুই জায়গার মধ্যে। এইটাও আমরা একটু মানে আমরা একটু স্লো ডাউন করি, আমরা তাড়াহুড়ো না করি, আমরা আস্তে আস্তে জিনিসগুলো ডিসক্রাইব করার চেষ্টা করি। তাহলে গ্র্যাভিটেশনাল এনার্জি, অথবা আমরা যদি বলি হচ্ছে যে তোমার কি যেন বলি, আমরা যদি মনে করে বলি যে তোমার পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, সেটা, তাহলে আমরা সেটা বলছি যে হচ্ছে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল এনার্জি a1 v1 রো gh, এরকম আমরা বলছি আর কি, ঠিক আছে। এখন আসলে এই জিনিসটাকে একটু আমরা একটু এক্সপ্লেইন করি যে আসলে কিরকম করে আমাদের এই এক্সপ্রেশনটা আসলো যে a1 v1 রো gh বা এরকম কিছু একটা আর কি, ঠিক আছে। এখন আমরা যে ফর্মুলা জানি, ফর্মুলাতে আমরা জানি হচ্ছে এরকম যে তোমার mgh, এরকম আমরা জানি, তাই না, এরকম আমরা জানি mgh, এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা আবার রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, ওই ফর্মুলা থেকে জানি এম ইজ ইকুয়াল টু রো ভি, সেটা আমরা জানি, যেখানে এই ভিটা কিন্তু হচ্ছে ভলিউম, এই ভিটা আবার ভেলোসিটি না, ঠিক আছে। তাহলে আমরা ওইটাও জানি যে তোমার এম ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে রো ভি, এটা আমরা জানি। তো এটা আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে বেসিক্যালি আমরা পাচ্ছি রো ভি জিএইচ, দ্যাটস ওকে, এতটুকু ওকে, আমাদের কোনো সমস্যা নেই। এখন দেখো আবার এই ভলিউম ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে, ভলিউম ইজ ইকুয়াল টু আমরা মনে করতে বলতে পারি এরকম যে এরিয়া ইনটু লেন্থ, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে, এরিয়া ইনটু লেন্থ বলতে পারি। এটাও আমরা এটা আরো ছোটবেলা থেকে পড়ে আসছি, হ্যাঁ প্রাইমারি স্কুল থেকে পড়ছি যে আয়তন সমান
দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা অথবা ক্ষেত্রফল ইনটু উচ্চতা বা দৈর্ঘ্য যাই হোক সেটা আমরা পড়ি। তাহলে এটা আমরা পারি। এখন আমরা যে এই ওয়ার্ক ডানটা কি নির্ণয় করছিলাম পার ইউনিট সেকেন্ড, তাহলে আমাদের এনার্জিটাও পার ইউনিট সেকেন্ড নিতে হবে, কারণ ওয়ার্ক ডানের চেঞ্জের সাথে এনার্জি রিলেটেড। তাহলে ওয়ার্ক ডান যদি পার ইউনিট সেকেন্ড নিয়ে আমাদের, তাহলে আমাদের কাজটা এনার্জিটাও আমাদের পার ইউনিট সেকেন্ডই হতে হবে, এমনি এমনি কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমি কি করি, এই এমজিএস কে টি দিয়ে ভাগ করব বেসিক্যালি, ঠিক আছে। সো মনে করি এমজিএস বাই টি, এখন এম এর জায়গায় রো ভি বসাইলাম, তারেও টি দিয়ে ভাগ করলাম, আর রো ভি জায়গায় এল বসাইলাম, তারেও টি দিয়ে ভাগ করলাম। আমি লিখি জিনিসটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সব মানগুলো যদি লিখি, এম এর জায়গায় রো ভি, ভি এর জায়গায় এল, তাহলে আমি লিখছি রো, একটু বুঝে নাও, হ্যাঁ আমি তো মুখে বলছি, রো ভি এর জায়গায় লিখলাম এ এল, আর এখানে ছিল জিএইচ, পুরোটাকেই লিখলাম, ঠিক আছে। সব মানগুলো ডিটেলস লিখে তারে আমি ভাগ করছি টি দিয়ে। এখন খেয়াল করো যে এল বাই টি কে আমি লিখতে পারি ভি, এই ভিটা কিন্তু ভিন্ন জিনিস, এই ভি হচ্ছে ভেলোসিটি, এই ভি আবার ওই ভলিউমের ভি না, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা তখন কি লিখতে পারি, আমরা লিখতে পারি রো এ ভি জি এইচ, রো এ ভি জি এইচ, দেখো এখানে সেটাই লেখা আছে রো এ ভি জি এইচ। এখন H1 H2 এটার কথা আসতেছি, এটা কি ভিন্ন জায়গায় যেহেতু A1 A2 পয়েন্টে, বাট ফার্স্ট মেক ক্লিয়ার যে তুমি এটা বুঝছো যে এনার্জি পরিবর্তে বা এনার্জি পার ইউনিট সেকেন্ড কথাটার পরিবর্তে এখানে রো ভি জি এইচ কেন লিখছে সেটা তুমি বুঝছো। ইউ হ্যাভ টু মেক ক্লিয়ার। বলো, কেউ রেসপন্স করো, আমি শুনি, তারপরে আমরা পরের দিকে আগাই। স্যার ডিভাইডেড বাই টি টা একটু বুঝিনি স্যার। ডিভাইডেড বাই টিটা বুঝো নাই কারণ হচ্ছে যে এখানে কথাটা ডাইরেক্ট লেখা নাই, কিন্তু আমরা জানি যে তোমার ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে যে কৃত কাজ হচ্ছে শক্তির পরিবর্তনের সমান। তাহলে আমাদের ওয়ার্কটা যেহেতু আমরা ক্যালকুলেট করছি পার ইউনিট সেকেন্ড, তাহলে এখানে পার ইউনিট সেকেন্ডে কৃত কাজ কি হবে, পার ইউনিট সেকেন্ডে এনার্জির পরিবর্তনের সমান। সো এখানে এনার্জিটাও পার ইউনিট সেকেন্ড ক্যালকুলেট করবে, এই জন্য ডিভাইডেড বাই টি, ঠিক আছে। জি স্যার, আচ্ছা ক্লিয়ার হয়েছে স্যার। আর কারো প্রশ্ন আছে কোনো? স্যার রো এ বি জি সিটা কিভাবে আসছে? হ্যাঁ কি রো এ বি জি এস টা? এইটাই তো ডিটেলস বললাম, তাহলে কি তুমি চাচ্ছ আবার পুরোটা বলি? না স্যার, শুধু ডিভাইডেডটা একটু বললে হবে। ডিভাইডেড বাই টি তো বললামই যে কেন, আবার কি বলবো, তুমি একটু ক্লিয়ার করো প্রশ্নটা, আমি আবার বলি। সমস্যা নাই, আমি বলবো, বাট কি চাচ্ছ সেটা বলো। স্যার রো এর পাশে ওটা কি লিখছেন ডিভাইডেডের উপরে? এইটা মানে এই যে এখানে এখানে হ্যাঁ স্যার। এখানে এল লিখছি কারণ ভি ইজ ইকুয়াল টু এল, এই জন্য এল লিখছি, এল বাই টি। এটা আচ্ছা। এমজিএইচ ছিল না আমাদের, ভালো করে দেখো এমজিএইচ ছিল, এম এর পরিবর্তে আমি লিখলাম রো ভি, তাহলে আমাদের কি হলো রো ভি জিএইচ। ভি এর পরিবর্তে আমি লিখলাম এল, তাহলে কি হলো রো এ এল জিএইচ। কোনো সমস্যা তো দেখি না, আবার বলো। ক্লিয়ার ক্লিয়ার নাকি আরো বলতে হবে? না স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, তারপরেও সবাই কিন্তু সমান বুঝে না, কোনো সমস্যা নাই, মেজরিটি বুঝলেই চলবে। কারো স্পেশাল প্রবলেম থাকলে আমাকে বলবা, অথবা বন্ধুদের মধ্যেও ডিসকাস করবা, এগুলো তো কোনো সমস্যা না, আমরা নিজেরাও ডিসকাস করতাম একসাথে, সবাই সমান বুঝবে না, বাট মূল কথা হলো মেজরিটি বুঝতে হবে, কারণ কেউই যদি না বুঝে তাহলে বুঝাবে কেমনে, তখন তো দেখা যাবে যে এটা আমার দায়িত্বের একটা সমস্যা হলো, তাহলে আমি সেটা করতে চাচ্ছি না। তাহলে মেজরিটি আশা করি বুঝছো। তাহলে এখন আসো আমাদের এইটা কিন্তু আমাদের 2 লাইন গ্যাপ করে লেখা, এই জন্য তোমরা হয়তো একটু মাথায় গুলাই যাচ্ছে। মানে আমাদের কি ছিল, প্রথমে আমরা A1 পয়েন্টে নির্ণয় করতাম আগের মতো, তাহলে A1 পয়েন্টে আমরা তাহলে এরকম বলতাম যে রো, হ্যাঁ A1 V1, হ্যাঁ জি তো আর 1 হয় না কারণ জি সব জায়গায় সমান, H1 এরকম বলতাম। রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এই দুটো থেকে যেত নির্দিষ্ট, এটা কোথায় A1 পয়েন্টে। আর A2 পয়েন্টে আমরা কি বলতাম, রো A2 V2 G H2 এরকম লিখতাম।
এখন এই এনার্জির পার্থক্য যখন করতাম তখন আমাদের এইখানে ক্লিয়ার পার্থক্য তারতম্য আছে, যেহেতু H2 হচ্ছে বড়, এই জন্য আমরা H2 থেকে H1 টাকে বাদ দিব, ঠিক আছে? তাহলে তখন আমাদের পার্থক্য হতো এরকম যে রো A1 V1 আর A2 V2 কিন্তু সেম জিনিস, কারণ ওইখানে আমরা আবার কি করব, ইকুয়েশন অফ কন্টিনিউটি কনসেপ্টটা ইউজ করব, তাই না? কনস্ট্যান্ট। তাহলে A1 V1 এর জায়গায় A2 V2 লিখতে পারবো, বা A2 V2 এর জায়গায় A1 V1 লিখতে পারবো, যে কোনো একটা রাখছি। তাহলে আমরা এই রো A1 V1 টা রেখে দিলাম মনে করো, আর জিও তো আমাদের কনস্ট্যান্ট, তো সেটাও আমরা রেখে দিচ্ছি। তাহলে পার্থক্য থাকলো বেসিক্যালি H2 মাইনাস H1, এটা হচ্ছে ওই দুইটা পয়েন্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে? বোঝা যায় এখন কথা? তো সেটাই কিন্তু এখানে লেখা আছে, দেখো A1 V1 রো জি H2 মাইনাস H1, এই একই জিনিস একটু সিস্টেমে লিখছে, A1 V1 টা সামনে লিখছে, রো জিটা তারপরে লিখছে, H2 মাইনাস H1 লিখছে। সো এটাই হচ্ছে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল এনার্জি বা পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কোনো সমস্যা আছে? না স্যার। তারপরেও আমি বলছি, যেহেতু আজকে লেন্থি হয়ে যাচ্ছে, পড়ানো অলরেডি 12টা বেজে গেছে, টানা 1.5 ঘন্টা যাবতই পড়াচ্ছি, তো যদি মাথায় স্ট্রেস লাগে আমি প্রয়োজনে এই ক্লাসের কিছু অংশ আবার রিপিট করব নেক্সট দিন, অথবা তোমরা ভিডিওতে দেখে নিও, বারবার কয়েকবার পজ করে ভিডিওটা একটু দেখবা, যেভাবে রিকভার করবা, না পারলে আমি নেক্সট দিন আবার আলোচনা করব কিছু, যদি প্রবলেম মনে হয় তোমাদের, তো যদি পারো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি আলোচনা করে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন আসছে আমাদের চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমাদের টোটাল এনার্জির জন্য তো সবগুলো এনার্জি লাগবে, এই জন্য আমরা এই কাইনেটিক এনার্জিটা নিয়ে আসবো, তারপর প্রেসার এনার্জি অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? তাহলে কাইনেটিক এনার্জির আমাদের ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, একদম সোজা, হাফ এম ভি স্কোয়ার। এখন এম এর জায়গায় আবার কি লিখতে পারি, রো ভি লিখতে পারি, এটা তো দেখানো আছে, এই জন্য আর দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট ওই ফর্মুলাটাতে এই মানগুলো বসাই দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। হাফ আছে মনে করো, এম ভি স্কোয়ার ছিল, ঠিক আছে? এম ভি স্কোয়ারের মধ্যে তোমার ওই যে ভি তো ভ্যালোসিটি এখানে, তাই না? তাহলে এই ভি স্কোয়ারটা আমি রেখে দিলাম, আমি এম এর জায়গায় যত ভেজালটা করতেছি, কারণ বেসিক্যালি আমার এম না, এম বাই টি আর কি, মানে এটাও পার ইউনিট সেকেন্ড আগের মতোই। তাহলে আমার মান হচ্ছে এম বাই টি, এই জিএস মনে করো নাই, তাহলে এম বাই টি, এম এর পরিবর্তে রো ভি লিখতে পারি, রো ভি বাই টি, ভি এর পরিবর্তে এ এল লিখতে পারি, তাহলে তাহলে বেসিক্যালি রো এ এল বাই টি, এই যে এই অংশ জিএইচ টা নাই মনে করো আর কি এখানে, ঠিক আছে? এখন তাহলে রো এল বাই টি, তাহলে মানে কি, রো এল কে আমরা লিখতে পারি রো এ ভি, যেহেতু এল বাই টি ইজ ইকুয়াল টু ভি, তার মানে আমরা এই অংশটুকু পাচ্ছি। তার মানে হাফ ভি স্কোয়ারটা থাক, মাঝখানে আমরা এম বাই টি এর জায়গায় আবার আগের মতো কি নিয়ে আসতে পারবো, রো এ ভি। তো আমরা এটাই নিয়ে আসতেছি, রো এ ভি, ঠিক আছে? এখন এই ভি দুইটা ভিন্ন জিনিস আর কি, ঠিক আছে? এই ভি দুইটা একটু সেপারেট জিনিস, এটাও তোমাদের একটু ইয়ে করতে হবে, যে একটা হচ্ছে আমরা এইখানে একত্রীকরণ করব না, কারণ আমাদের এ ওয়ান ভি ওয়ান এর সাথে এ টু ভি টু আমরা একটা রিলেশন করবো ইউজিং ইকুয়েশন অফ কন্টিনিউটি, এই জন্য আমরা ওইটাকে আলাদা রাখবো। সো এটা, আর এই ভি যেটা, ক্যাপিটাল ভি যেটা, সেটা ভেলোসিটি অফ লিকুইড, বাট অ্যাজ এ হোল, গ্রসলি টোটাল দুই জায়গায়, হ্যাঁ। আর এই তোমার যে এ ওয়ান ভি ওয়ান যেটা, সেখানে এই একটা ভি ওয়ান হচ্ছে তোমার এ পয়েন্টে, একটা ভি টু হচ্ছে এ টু পয়েন্টে আর কি, এ ওয়ান পয়েন্টে একটা, এ টু পয়েন্টে একটা, এই জন্য ওদের মধ্যে রিলেশনটা করার জন্য এটাকে আমরা আগের মতো রেখে দিচ্ছি, এটার সাথে এটা মিলাই নাই। সো আমরা গ্রসলি মনে করলাম এখানে ভেলোসিটি চেঞ্জ হয়েছে এরকম ভি টু মাইনাস ভি ওয়ান, এটার মধ্যে পার্থক্য করছি, আর রো তো কনস্ট্যান্ট, এটা থেকে গেল এ ওয়ান ভি ওয়ান এর সাথে এ টু ভি টু রিলেশন করছি, তার মানে আমাদের পার্থক্যটা হচ্ছে এরকম, এই আগেরটা কনস্ট্যান্ট থেকে গেল, এখন এই পার্থক্যটা লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির পার্থক্য, এই যে এরকম হাফ এ ওয়ান ভি ওয়ান রো ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, এটা। এখন আমরা তো নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জির যোগফলই হচ্ছে টোটাল এনার্জি। তাহলে এই যে আমাদের ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, ওয়ার্ক ডান পার ইউনিট সেকেন্ড যেটা ছিল এটা ইজ ইকুয়াল টু হবে টোটাল এনার্জি দুইটার যোগফল,
তাহলে এখন আসো যে আমাদের ওয়ার্ক ডানের যে এক্সপ্রেশনটা আমাদের ছিল কি ছিল, P1 মাইনাস P2 A1 V1, সেটা লিখছি P1 মাইনাস P2 A1 V1। আর E1 এর এক্সপ্রেশন কি ছিল, এটা A1 V1 রো জি H2 মাইনাস H1। E2 এর এক্সপ্রেশন ছিল হাফ A1 V1 রো V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। এটা লিখছি, সবটা লিখছি, তারপর সাজাইছি, এখন সাজাইছি, ঠিক আছে, সিম্পলি সাজাইছি। এই যে এখানে P1 টা রাখছি, তারপরে মাইনাস P2 যেটা, এটাকে এদিকে নিয়ে গেছি, হ্যাঁ, এটার সাথে A1 V1 গুণ ছিল, সব জায়গায় A1 V1 গুণ ছিল, এই জন্য সব জায়গা থেকে এই অংশটা বাদ দিয়ে দিছি। সব জায়গায় A1 V1 ছিল, এটা বাদ, এটা রাখি নাই, আর দরকার নাই। তারপরে দেখো এখানে রো জি H2 আছে, এখানে প্লাস অংশটাকে এখানে রাখছি, এখানে যেটা মাইনাস ছিল এটা ডান দিকে নিয়ে চলে গেছে, রো জি H1 এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসছি, রো জি H1। এরপর এখানে কি ছিল, হাফ রো V2 স্কয়ার, হাফ রো V2 স্কয়ার, এটাকে আমরা এখানে রাখছি। আর মাইনাস যেটা ছিল দ্যাট ইজ হাফ রো V1 স্কয়ার, এটাকে আমরা এদিকে নিয়ে আসছি। তাহলে এইটা সমান এটা পাইছি আমরা। এখন আমরা যেটা করছি আর কি, ঠিক আছে, আমরা আমরা কি করছি, আমরা করছি যে তোমার এইটাকে আমরা এখন তোমার যেটা করছি যে দেখো আমাদের সব জায়গায়, আবার সব জায়গায় না, দুই জায়গায়, এইখানে এবং এইখানে আমাদের কি আছে, ঘনত্ব আছে, প্রথমটাতে নাই, এই জন্য আমরা সব জায়গায় রো দিয়ে ভাগ করে দিছি। তাহলে করো ভাগ, এই হাফ রো V1 স্কয়ার কে রো দিয়ে ভাগ করলে শুধু V1 স্কয়ার বাই 2 থাকলো, রো GH1 কে রো দিয়ে ভাগ করলে থাকলো শুধু GH, ঠিক আছে, আর P কে রো দিয়ে ভাগ করলে থাকলো P বাই রো, এটা এভাবে থেকে যাক, সমস্যা নাই। ডান দিকে একই কাজ করছি, P2 কে রো দিয়ে ভাগ করলে P2 বাই রো, হাফ রো V2 স্কয়ার কে রো দিয়ে ভাগ করলে V2 স্কয়ার বাই 2, রো GH2 কে রো দিয়ে ভাগ করলে থাকলো GH2, এটা থাকলো, ঠিক আছে। এখন দেখো এই যে জিনিস, দ্যাট ইজ V স্কয়ার বাই 2 GH এবং P বাই রো, এইটাকে আমরা কিন্তু বিশেষ বিশেষ নাম দিয়েছিলাম একটু আগে। এই যে V স্কয়ার বাই 2 GH এবং P বাই রো, এটাকে আমরা বলছি এনার্জি, টোটাল এনার্জি পার ইউনিট মাস, টোটাল এনার্জি পার ইউনিট মাস, ঠিক আছে, এটাকে আমরা সেটা বলছি টোটাল এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি প্লাস প্রেসার এনার্জি, তিনটার যোগফল পার ইউনিট মাস। তাহলে আমরা এখন দেখাচ্ছি যে A1 পয়েন্টেও যে টোটাল এনার্জি দ্যাট ইজ V1 স্কয়ার বাই 2 GH1 প্লাস P1 বাই রো, এটা যে টোটাল এনার্জি, এবং A2 পয়েন্টেও যে টোটাল এনার্জি দ্যাট ইজ V2 স্কয়ার বাই 2 GH2 প্লাস P2 বাই রো, এটা একটা ইজ ইকুয়াল টু আরেকটা, মানে এক জায়গায় টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু আরেক জায়গায় টোটাল এনার্জি। তার মানে কি হলো যে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং সেটাই হচ্ছে আমাদের বার্নৌলিস থিওরেম, ঠিক আছে। এটাকে যদি আমরা আবার G দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পার ইউনিট ওয়েটটা পেয়ে যাব, ওয়েটে চলে আসবে। হ্যাঁ, যেটাকে আমরা বিভিন্ন ভেলোসিটি হেড, প্রেসার হেড এবং পটেনশিয়াল হেড বলছি আর কি, সেগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। বাট আলটিমেটলি সেটাও সেম হবে। সো আমরা সেটাও দেখাই দিচ্ছি যে জি দিয়ে ভাগ করে আমরা দেখাইতে পারবো যে এটাও কনস্ট্যান্ট, হুইচ ইজ কল্ড এই যে ভেলোসিটি হেড, গ্র্যাভিটেশনাল হেড বা প্রেসার হেড, এবং পটেনশিয়াল হেড এবং প্রেসার হেড, এগুলা বলে এগুলো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে মূল কথা হলো কি যে এনার্জি ইজ কনস্ট্যান্ট, এনার্জি ইজ কনজার্ভ, ঠিক আছে, মানে এটাও কিন্তু এনার্জি কনজারভেশন প্রিন্সিপালি, কিন্তু এটা লিকুইডের জন্য, আর লিকুইডের জন্য যেটা এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল সেটাকে আমরা বলছি বার্নৌলিস থিওরেম। সো দিস ইজ বার্নৌলিস থিওরেম এন্ড দ্যাট ইজ ইটস প্রুফ।